নমস্কার। গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। নানান ধরনের রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেল অব্যক্ত অডিও স্টোরিজকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্তই কাম্য। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, অব্যক্ত অডিও স্টোরিজে আবারও সবাইকে জানাই স্বাগত। বিগত বেশ কিছুদিন ধরে সামান্য টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা আমাদের এই মাসের নির্ধারিত গল্প আনতে পারিনি। তার জন্য প্রথমেই আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তার পরিবর্তে বেশ কিছু বিশেষ নিবেদন আমরা আনতে চলেছি আপনাদের জন্য। আজ তাই রয়েছে সৌরিক শঙ্কর মুখার্জির কলমে মাইথোলজিক্যাল অ্যাডভেঞ্চার ধর্মীয় উপন্যাস মহাকাল সিরিজের অন্তর্গত বিশেষ গল্প মহাকাল আখ্যান। পৃথিবী সৃষ্টির পর থেকে নানান দৈবিক গুণাবলী সমন্বিত বস্তু এবং তাদের সম্পর্কিত তথ্য আমাদের কাছে মাঝে মাঝেই আসতে থাকে। তাদের মধ্যে বেশ কিছুতে লুকিয়ে থাকে এই মানব সমাজকে বিপদের হাত থেকে রক্ষা করার পন্থা। কিন্তু দুষ্টচক্র যে রয়েছে, এই দুষ্টচক্র অত সহজে তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই স্বাভাবিকভাবেই শুরু হয় শক্তি অর্জনের দ্বন্দ্ব, যা রূপ নেয় মহাপ্রলয়ের। শুনুন এবং সামিল থাকুন এই মহাপ্রলয়ের। মোবাইলের
কয়েকজন দেখা করতে চায়। এটা উমাশঙ্করের কাছে নতুন কিছু নয়। আগেও অনেক লোক এসে ইন্টারভিউ নিয়ে গেছে, বহু কাগজে তার লেখা বেরিয়েছে। 3 দিন বাদে টিভি চ্যানেলের লোকগুলোকে আসতে বলে দেন তিনি। সোমবার সকালে বারান্দায় বসেছিলেন উমাশঙ্কর। তার বাড়ির কাজের লোক এসে জানালো, আগে দাদাবাবু কলকাতা থেকে কিছু জন এসেছেন। অতিথিদের বাইরের ঘরে বসাতে বলে উমাশঙ্কর গেলেন সেখানে। 4 জন ব্যক্তি, তার মধ্যে 2 জন বাঙালি, দেখেই বোঝা যায়। বাকি 2 জন সম্ভবত দক্ষিণের। নমস্কার স্যার, আমরা আপনাকে কলকাতা থেকে ফোন করেছিলাম। আমি অনিমেষ দাস, আর ইনি হলেন বিপ্লব চ্যাটার্জি। আমরা দুজনেই এদিন টিভি চ্যানেল থেকে এসেছি। আর বিবেক কুমার এবং জিতেন্দ্র রাও আমাদের অ্যাডভাইজার। অ্যাডভাইজার? প্রশ্ন করেন উমাশঙ্কর। হ্যাঁ স্যার, আমরা একটা ছোট ফিচার ফিল্ম বানাতে চাই আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে, তাই এদের আপনার কাছে আনা। কি ধরনের ফিচার ফিল্ম? প্রশ্ন করেন উমাশঙ্কর। আসলে আপনার অনেক ওষুধ বানানোর প্রক্রিয়া জানা আছে, আমরা সেগুলি ওই ফিল্মের মাধ্যমে দেখাতে চাই। সাধারণ ওষুধ বানানোর প্রক্রিয়া আর তাতে কি কি উপাদান কত পরিমাণ লাগে সেগুলি আপনি আমার লেখা আয়ুর্বেদীয় সম্পদ অনুসন্ধানের নামে যে বইটি গত বছর প্রকাশিত হয়েছিল সেখানেই পাবেন। তার জন্য আমার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। আপনি ফোনেই আমার পারমিশন নিয়ে কাজ করতে পারতেন। एक्सक्यूज मी उमाशंकर बाबू, आप शायद समझ नहीं रहे हैं हम लोग का बात। পাশে বসা লোকটি বলতে লাগলেন, अरे रामा रामा, हम लोग यहाँ पर कोई नॉर्मल या रेगुलर दवाई के बारे में बात करने नहीं आए उमाशंकर बाबू। हम लोग यहाँ पर तो अक्षय अमृतकल्प के बारे में पूछताछ करने के लिए आए थे। अयो रामा, उमाशंकर बाबू, आपको तो पता ही होगा। লোকটি কথাগুলো হিন্দিতেই বলল। তার কথার হিন্দি উচ্চারণে স্পষ্ট সে দক্ষিণের বাসিন্দা। অক্ষয় অমৃতকল্প, এই নাম যেন উমাশঙ্করের চেতনাকে নাড়িয়ে দিল। আপনারা এই নাম শুনলেন কোথায়? প্রশ্ন করেন উমাশঙ্কর। বাঙালি লোকটি বলল, আপনার একটি লেখা 1970 সালে এক কাগজে বেরোয়, সেখানে আপনি উল্লেখ করেন এই নাম। সাথে এও জানান যে এই ওষুধ সেবন করলে মানুষ নাকি বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পাবে। তারপর সেই লেখার আর কোনো অংশ ছাপানো হয়নি। উমাশঙ্কর জানায়, লেখা বেরোয়নি কারণ সেটা তৈরি করা যায়নি। না, সেটা তৈরি হয়েছিল, আপনি তৈরি করেছিলেন, কিন্তু খবরটা বেরোয়নি কারণ আপনি বারণ করেছিলেন ওটার বিষয়ে ছাপতে। দেখুন, ওই বিষয়ে আমার জ্ঞান অসম্পূর্ণ, আমি এটুকুই বলবো। লোকগুলো যে কোনো টিভি চ্যানেলের নয় সেটা বুঝতে পারলেন উমাশঙ্কর। আপনারা আসতে পারেন, নমস্কার। নমস্কার করে বেরিয়ে যাচ্ছিলেন তিনি, পেছনের ডাকে থমকে দাঁড়ালেন। আমরা আপনার গবেষণার ব্যাপারে জানি স্যার, আর যিনি আমাদের পাঠিয়েছেন তিনিও জানেন। তবে আমাদের আপনার সাহায্য দরকার জিনিসটা কমপ্লিট করতে। 30 লক্ষ টাকা তিনি অফার করেছেন আপনাকে, প্রয়োজনে সেই অর্থ বাড়তেও পারে, লাভ আপনারই। ভেবে দেখলে ভালো করতেন স্যার। ঘুরে দাঁড়ালেন উমাশঙ্কর। টাকা দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু জ্ঞান নয়। ওসবে কিছু হবে না। আমার কাজের লোক আপনাদের বাইরে ছেড়ে আসবে। আসুন। বাইরের ঘর থেকে বেরিয়ে সোজা ঠাকুর ঘরে গেলেন উমাশঙ্কর। সিংহাসনের সামনে বসে মহাদেবকে উদ্দেশ্য করে বললেন, হে দেবাদিদেব, আপনার দেওয়া আদেশ আমি শিরোধার্য করছি। কেউ যেন আমাকে আমার প্রতিজ্ঞা থেকে সরাতে না পারে। রক্ষা করো হে পরমেশ্বর। রাতের বেলা নিজের ঘরে বসে পুরনো স্মৃতি ঘাটছিলেন উমাশঙ্কর। প্রায় 40 বছর আগের কথা। তার বাবা খুব অসুস্থ, প্রায় 20 দিন বিছানা থেকে উঠতে পারছেন না। একদিন সন্ধ্যায় উমাশঙ্কর তার বাবার মাথার কাছে বসেছিলেন। তার বাবা তাকে বললেন, আমার সময় শেষ হতে চলেছে বাবা।
আমি আমি অনুধাবন করতে পারছি বাবা। বাবার কথা শুনে চোখের কোণে জল মুছেন উমাশঙ্কর। তার বাবা বলতে থাকেন, আজ তোকে একটা জিনিস আমি দেব। আমি জানি তুই তার সঠিক ব্যবহার করতে পারবি বাবা। এক সময় কুম্ভ মেলায় এক নাগা সাধুর সঙ্গে আমার পরিচয় হয়। তার সান্নিধ্যে আমি বেশ কিছুদিন কাটাই। তিনি শৈবপন্থী সাধক ছিলেন বাবা। তিনি আমার উপর কৃপা করে আমাকে এক আশ্রমে নিয়ে যান। সেখানে বেশ কিছুদিন থাকার পর আমাকে একটি পুঁথি দিয়ে বললেন, সমাজ কল্যাণ কার্যে সেটা যেন আমি ব্যবহার করি। আমার আয়ুর্বেদীয় জ্ঞান অর্ধেকই সেখান থেকেই প্রাপ্ত। আমি সেই পুঁথি তোকে দেব, দেব। সমাজের কল্যাণে তা তুই ব্যবহার করবি, কেমন? কখনো লোভ করবি না। মনে রাখবি, মনে রাখবি, শাস্ত্র জ্ঞান অর্জন সবাই করতে পারে না। তোর উপর ত্রিপুরেশ্বরের কৃপা হোক বাবা, কৃপা হোক। পরদিন সকালে বাবা পরলোকে যাত্রা করেন। বাবার নির্দেশে একদিন একটি ছোট্ট বাক্সে সেই পুঁথি খুঁজে পান উমাশঙ্কর। বাকিটা ইতিহাস। সেই পুঁথি এবং তার আয়ুর্বেদ শাস্ত্রের জ্ঞান দুইয়ে মিলিয়ে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। শুধু মানুষকে রোগমুক্ত নয়, অনেক মানুষের জীবন তিনি বদলে দেন। দেশ বিদেশে সুনাম অর্জন, বিভিন্ন দুষ্প্রাপ্য ওষুধের আবিষ্কারকের সম্মান সব পেয়েছেন। কিন্তু ওই যে বলে, জীবন সবার পরীক্ষা নেয়। একদিন পাশুপত সম্প্রদায়ের লেখা প্রাচীন সময়কার একটি পাণ্ডুলিপি তার হাতে আসে। সবচেয়ে প্রাচীন শৈব ধর্মাবলম্বী হল পাশুপত সম্প্রদায়। পাণিনি ব্যাকরণের উপর রচিত পতঞ্জলির মহাভাষ্যে এই লৌহ ত্রিশূলধারীদেরই শৈব ভাগবত বলা হয়েছে। উমাশঙ্কর একটা জিনিসের আভাস পান। পাশুপত সূত্র এবং আয়ুর্বেদ দুই ক্ষেত্রেই 5টি তথ্যের কথা বলা হয়েছে। আরও কিছু প্রাচীন গ্রন্থ এবং তার পিতৃসূত্রে প্রাপ্ত পুঁথির লেখার একটা অংশ তার মাথায় ঘুরতে থাকে। মানব দেহের সুস্থতা এবং অসুস্থতা সম্পূর্ণ নির্ভর করে দেহে উপস্থিত উপাদানগুলির ভারসাম্য ও শারীরিক স্থিতির উপর। অথর্ববেদে আয়ুর্বেদ সংক্রান্ত 114টি স্তোত্র রয়েছে, যেখানে রোগের জাদুবিদ্যাগত চিকিৎসার কথাও বলা হয়েছে। যদি এমন কোনো ভেষজ উপাদানে তৈরি ঔষধ মানব শরীর গ্রহণ করে যা দেহে, শরীরে এবং মানসিক স্থিতির ভারসাম্য সমানভাবে বজায় রাখে, তাহলে শারীরিক কাঠামোর দৃঢ়তা, স্মৃতিশক্তির বৃদ্ধি, বুদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা, যৌবনজ্যোতি অক্ষুণ্ণ রাখা এবং শরীর এবং ইন্দ্রিয় সমূহে পূর্ণ মাত্রায় শক্তি সংরক্ষণ সব সম্ভব হবে। মানুষ কোনো দিন অসুস্থ হবে না, দীর্ঘজীবী। হ্যাঁ, মানুষ এক কথায় তাই হবে। যারা অল্প বয়সে প্রাণ হারায় দৈহিক অসুস্থতার কারণে, তাদের আর প্রাণ হারাতে হবে না। এবার খোঁজ শুরু হয়
সেই উপাদানগুলির যার মাধ্যমে সেই ঔষধ বানানো যায়। সব উপাদান জোগাড় করা হয়, একটি ছাড়া। তার নাম নীলকণ্ঠ রুদ্রাক্ষ। শ্বেতাশ্বেতর উপনিষদ শিব রহস্য পুরাণ অনুযায়ী মহাদেব শিবের পরনের একটি রুদ্রাক্ষ পৃথিবীতে এসে পড়ে। সেই রুদ্রাক্ষের বীজে গাছ হয়। গাছের ফল কাঁচা অবস্থায় দেখতে গাঢ় নীল রঙের, পেকে গেলে দেখতে হয় হলুদ বর্ণের বা হালকা লাল বর্ণের হয়। সাধারণত পঞ্চমুখী রুদ্রাক্ষই দেখতে পাওয়া যায় সবচেয়ে বেশি, তবে 1 থেকে শুরু করে 38 মুখী পর্যন্ত রুদ্রাক্ষের সন্ধানও পাওয়া যায়। সহজলভ্য নয় 14 থেকে 21 মুখী রুদ্রাক্ষ। কিন্তু উমাশঙ্করের বাবার দেওয়া পুঁথিতে একটি রুদ্রাক্ষের কথা বলা আছে, যেটি পেকে গেলেও নীল রঙেরই থাকে। সেই রুদ্রাক্ষের 108টা মুখ, আকারে অন্যান্য রুদ্রাক্ষর থেকে বড়। উমাশঙ্কর খোঁজ নেয় নেপাল এবং তিব্বতের বর্ডারে সেই রুদ্রাক্ষের। সন্ধান পান সেই রুদ্রাক্ষ স্থানীয় লোকেরা ব্যবহার বা বিক্রি করতে দেয় না। সেখানকার লোকের মতে ওই রুদ্রাক্ষ ব্যবহার ভগবানের অপমান করা। একদিন উমাশঙ্কর যখন পুরোপুরি নিশ্চিত যে তিনি এক অসাধ্য সাধন করেছেন, সেদিন তিনি তার আবিষ্কৃত ঔষধের নাম দেন অক্ষয় অমৃতকল্প। এক কাগজে তার এই নিয়ে লেখাও বেরোয়। যেদিন উমাশঙ্কর নেপাল রওনা হবেন নীলকণ্ঠ রুদ্রাক্ষের জন্য, ঘুমের মধ্যে এক স্বপ্ন দেখলেন। একটি ধোঁয়াচ্ছন্ন ঘর, তার ভেতরে একটি শিবলিঙ্গ, তার তীব্রুণ্ড থেকে নীল রঙের জ্যোতি বেরোচ্ছে। উমাশঙ্কর হাত জোর করে বসলেন শিবলিঙ্গের সামনে। মনে হলো কেউ তার মাথার মধ্যে কথা বলছে। সে শুনতে পাচ্ছে না, কিন্তু অনুধাবন করতে পারছেন। সমস্ত মানুষের জীবন এক কালের চক্রে আবদ্ধ। জন্ম আর মৃত্যু সবই পরমেশ্বরের হাতে। প্রাণের সঞ্চার আর তার আত্মার পঞ্চভূতে বিলীন হওয়া এক পরম সত্য। তুই সেই কালচক্রের বিরুদ্ধে যেতে চাইছিস। তুই যা বানাতে চাইছিস তা মানব সভ্যতা আরোগ্যে, উপশমে, প্রতিকারে ব্যবহার না করে তার বিপরীতে ব্যবহার করতে চাইবে। সমাজের ঘোর অকল্যাণ হবে, আর তার জন্য দায়ী হবি তুই। ঘুম ভেঙে যায় উমাশঙ্করের। উঠে বসে করজোড়ে প্রার্থনা করেন যে ভুল তিনি করতে চলে যাচ্ছিলেন তার জন্য ক্ষমা চান। বিশ্ব চরাচরের পরমতম সত্তা পরমেশ্বরের কাছে। কিন্তু তিনি জানতেন না একদিন অন্ধকারের হাতছানিতে সাড়া দিতে হবে। জীবন সবার পরীক্ষা নেয়, শুধু সময়ের অপেক্ষা। নিজের গ্রিন হাউসে গাছের পরিচর্যা করছিলেন উমাশঙ্কর। তার মোবাইল ফোনটা বেজে উঠল। অসময়ে ফোন আসায় বিরক্ত হলেন। স্ক্রিনে অজানা নম্বর। কল রিসিভ করলেন উমাশঙ্কর। কে বলছেন? কেমন আছেন মিস্টার বন্দ্যোপাধ্যায়? আমাকে আপনি চিনবেন কি? আমার নাম রিতেশ মালওয়ানি। রিতেশ মালওয়ানি? মনে করার চেষ্টা করেন উমাশঙ্কর। হ্যাঁ, আমি একটা ছোট কোম্পানি চালাই, নাম প্রকাশ আয়ুষ প্রাইভেট লিমিটেড। মনে পড়ল উমাশঙ্করের বেশ কয়েক বছর আগে এই কোম্পানি তার ফর্মুলেশনের উপর ভিত্তি করে ওষুধ বানানোর জন্য অফার দেয় তাকে। বেশ মোটা টাকা অফার করে, কিন্তু তিনি রাজি হননি।
মনে পড়েছে। তা এখন আমাকে ফোন কি মনে করে? আমার লোক কাল আপনার ওখানে গেছিল, কিন্তু আপনি তাদের অফার রিফিউজ করে দেন, তাই আমি আপনাকে ফোন করলাম। ভালোভাবে চিন্তা করুন মিস্টার বন্দ্যোপাধ্যায়, এতগুলো টাকা, আরে আপনি তো ভগবানে বিশ্বাসী, টাকা তো লক্ষ্মী আছে, আর আর লক্ষ্মীকে কেউ এভাবে ফেরত পাঠায় বলুন? আপনার লোকেরা যেটা চাইতে এসেছিল সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কিছু জিনিস সাধারণ মানুষের হাতের বাইরে থাকে, সেটা জোর করে নিজের আয়ত্তে নিয়ে আসা ঈশ্বরের অপমান। ঈশ্বরই তো আমাদের বানিয়েছেন মিস্টার বন্দ্যোপাধ্যায়, তাই তার দেওয়া জিনিস না নেওয়া তার অপমান। আপনি যেটা জানেন সেটা আর কেউ জানে না, তাই তো আপনাকে আমার দরকার। আপনার বানানো জিনিস সব লোকের উপকারে লাগবে, সোচকে দেখিয়ে। রিতেশজি, আপনি এত বড় আয়ুর্বেদিক ওষুধ তৈরি কোম্পানির মালিক, আপনার কাছে লোক বল আছে, টেকনোলজি আছে, টাকা আছে, সেসব ব্যবহার করে আপনি অনেক ভালো ভালো ওষুধ বানাতে পারবেন যা মানুষের উপকারে লাগবে। তার জন্য আমাকে দরকার পড়বে না। দরকার পড়বে মিস্টার বন্দ্যোপাধ্যায়। আমার কাছে সব থাকলেও অক্ষয় অমৃতকল্প বানানোর ফর্মুলা নেই, আর আমার ওটা দরকার। তাই ভালোভাবে আপনাকে বোঝাচ্ছি, রাজি হলে আপনার লাভ, না হলে ক্ষতি। 70 বছর বয়স আমার, জীবনের অনেক কিছু দেখে নিয়েছি, আর কিছু দেখার বাকি নেই। এখন আর লাভ ক্ষতির হিসেব রাখি না রিতেশজি। আপনি রাখেন না, কিন্তু আপনার ছেলের বউ আর নাতির তো হিসেব রাখা দরকার। হ্যাঁ, বুকটা ছ্যাঁত করে ওঠে উমাশঙ্করের। কি বলতে চায় রিতেশ মালওয়ানি? আরে আপনার নাতি খুব ছোট মিস্টার বন্দ্যোপাধ্যায়, এখন ওর দেখভাল দরকার। ওর যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে বলুন তো? আপনি কি বলতে চাইছেন? বললাম তো মিস্টার বন্দ্যোপাধ্যায়, মেনে নিলে আপনার লাভ, আর না মানলে আপনার ক্ষতি। ওপারের বিপ বিপ আওয়াজে উমাশঙ্কর বুঝলেন ফোনটা কেটে গেছে। এবার কি হবে এটা তো ভেবে দেখেননি। তার নাতি তার কাছে সব খুব ভালোবাসেন তাকে, তার নাতির তিনি ক্ষতি হতে দেবেন না। কিছু একটা করতেই হবে। আচ্ছা আচ্ছা, যদি পালিয়ে অন্য কোথাও চলে যান, কাউকে কোনো খবর না দেন, সেটাই ভালো। সারাদিন মন ভালো নেই উমাশঙ্করের। ছেলে বউকে বলেছেন তিনি এবার রাঁচি চলে যাবেন, ওখানেই থাকবেন। প্রথমে সুমনা একটু অবাকই হয়, হঠাৎ কি হলো। এসব তেমন কিছু বলেননি উমাশঙ্কর, শুধু বলেছেন পরে জানাবেন সব। এখন যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে এখান থেকে। আপাতত কিছু জিনিস নিয়ে যাবেন, একটা ভাড়া বাড়িতে উঠবেন, পরে বাকি সবের ব্যবস্থা করে যাবে এখন। নাতি এসে জিজ্ঞেস করেছিল, দাদাই আমরা এখান থেকে কেন চলে যাচ্ছি দাদাই? আমার এখানে কত ভালো বন্ধুরা আছে, ওখানে কি আমার কাছে এত ভালো বন্ধু হবে কেউ? আমরা কেন চলে যাচ্ছি এখান থেকে? নাতির দিকে চেয়ে থাকতে পারেননি উমাশঙ্কর, চোখে জল এসে গেছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগে মহাদেব শঙ্করের ছবির দিকে চেয়েছিলেন উমাশঙ্কর। ছবিটি কেদারনাথ থেকে কিনেছিলেন। ছবিটির মাঝে পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্ম সত্তার একটি প্রতীক চিহ্ন, তার চারিপাশে ভগবান শিবের বিভিন্ন রূপ, ধ্বংসকর্তা, যোগী, নটরাজ, দক্ষিণামূর্তি, মৃত্যুঞ্জয়, অর্ধনারীশ্বর, ত্রিপুরান্তক, অষ্টমূর্তি। বাবার কথা খুব মনে পড়ছে আজ। বাবা তাকে ছোটবেলায় ঠাকুর ঘরে বসে বসে অনেক পৌরাণিক গল্প বলতেন। বাবা তাকে বলেছিলেন,
শিবের পবিত্র সংখ্যা হল 5 আর গুরুত্বপূর্ণ মন্ত্র নমঃ শিবায় 5টি অক্ষর দ্বারা গঠিত। কথিত আছে শিবের শরীর 5টি মন্ত্র দ্বারা গঠিত। এগুলিকে বলা হয় পঞ্চব্রহ্ম। দেবতা রূপে এই 5টি মন্ত্রের নিজস্ব নাম ও মূর্তিতত্ত্ব বর্তমান। সদ্যজাত, বামদেব, অঘোর, তৎপুরুষ আর ঈশান। শিবের মূর্তি এই 5টি রূপ পঞ্চাননের আকারে কল্পিত হয়। বিভিন্ন শাস্ত্রে এই 5টি রূপ পঞ্চভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও পঞ্চকর্মেন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। আরও অনেক কথা গল্প বাবা তাকে শোনাতেন। তার খুব ভালো লাগতো সেসব শুনতে। এইসব ভাবতে ভাবতে ঘুম চলে এলো উমাশঙ্করের চোখে। লক্ষ্য করলেন না তার ওই শিবলিঙ্গের ত্রিপুণ্ড থেকে নীল রঙের জ্যোতি বেরোচ্ছে, ঠিক তার স্বপ্নের মতো। সকালে ঘুম ভাঙল বাড়ির চাকর লক্ষণের ডাকাডাকিতে। উঠে দরজা খুললেন উমাশঙ্কর। সর্বনাশ হয়ে গেছে দাদাবাবু, সর্বনাশ হয়ে গেছে। ছোট খোকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা জগৎ যেন ঘুরে গেল উমাশঙ্করের। দৌড়ে গেলেন নাতির ঘরে। মেঝেতে সুমানা বসে আছে। সামনে যেতেই ডুকরে কেঁদে উঠল সে। বাড়িয়ে দিল একটা কাগজ, তাতে লেখা, নাতিকে ফেরত পেতে চাইলে আমাদের কথা মতো কাজ করতে হবে। কথা শুনলে তার কোনো ক্ষতি হবে না। কাল সকালের ট্রেন ধরে কলকাতা এসে চিঠির নিচে দেওয়া নম্বরে ফোন করবেন। কোনো চালাকির চেষ্টা করবেন না। আর পুলিশের কাছে খবর দিলে নাতির মুখ আর দেখতে পাবেন না। উমাশঙ্করের চোখ ঝাপসা হয়ে এলো। এ কোন পাপের শাস্তি পাচ্ছেন তিনি? নিজের ঘরে এসে দেরাজ কোলে বাবার দেওয়া পুঁথি আর তার লেখা কিছু কাগজ বার করলেন। আর যাই হোক, তার বংশের প্রদীপকে নিভতে দেওয়া যাবে না। মহাদেবের ছবির দিকে তাকিয়ে স্মরণ করলেন সেই মহাস্তোত্র। অজং শাশ্বতং কারণং কারণানং শিবং কেবলং ভাষকং ভাষকানং তুরিয়ং তমো পারমত্যন্তহীনং প্রপদ্যে পরং পাবনং দৈতহীনম। সকালবেলা ট্রেন ধরে কলকাতায় এসে চিঠিতে দেওয়া নম্বরে ফোন করলেন উমাশঙ্কর। তাকে একটি ঠিকানা দিয়ে বিকেল 5টায় সেখানে যেতে বলা হলো। সময় মতো সেখানে পৌঁছে গিয়ে দেখলেন সেটা একটা অব্যবহৃত গুদাম ঘর। দুজন লোক এসে তাকে ভেতরে নিয়ে গেল। জায়গাটা এমন যে সেখানে চিৎকার করলেও কারো নজরে আসার কথা নয়। গুদামের ভেতরে তাকে এনে একটি ছোট্ট ঘরে বসানো হলো। সেখানে আগে থেকেই একজন বসেছিলেন, বেশ ফর্সা, লম্বা, গলায় মোটা সোনার চেন। উমাশঙ্কর ভেতরে আসতেই তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন। আরে আসুন আসুন মিস্টার বন্দ্যোপাধ্যায়, আপনার জন্যই তো অপেক্ষা করছি। আপনি খুব ভালো কথা শোনেন দেখছি। হ্যাঁ, যা বলেছিলাম একদম অক্ষরে অক্ষরে পালন করেছেন। আপনার মতো নিচু মানসিকতার লোকের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। কাজের কথায় আসি। যে কারণে এখানে ডেকেছেন আর আমার নাতিকে ধরে নিয়ে এসেছেন। একদম ঠিক মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি সময় নষ্ট করতে চাই না। আপনি আমায় অক্ষয় অমৃতকাল বানিয়ে দেবেন, নাতিকে নিয়ে চলে যাবেন। সিম্পল। অক্ষয় অমৃত কল্প এভাবে যেখানে সেখানে বানানো যায় না। তার জন্য যা উপাদান লাগে তা সহজে পাওয়ার নয়। হ্যাঁ, আমি জানি। তাই জন্যই তো আপনাকে আমাদের সঙ্গে নেপালে যেতে হবে। আপনার সব উপাদান আপনি ওখানে পেয়ে যাবেন।
আমি সব অ্যারেঞ্জ করে রেখেছি। নেপালে গেলেই সব উপাদান পাওয়া যাবে? আপনি কিভাবে জানলেন? আরে পুঁথি শুধু আপনি সংগ্রহ করেন না মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমিও করি। আপনি ভুলে যাচ্ছেন আমার কাছে 40 জন আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে এমন লোক কাজ করে। আপনার মতো আমার জ্ঞান নেই, কিন্তু লোক রাখার সামর্থ্য আছে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক, পয়সা দিয়ে কেনা জ্ঞান। বেশি বকবেন না। কাল আমরা নেপালে যাব। আমার কাজ আপনি করে দিন, আমি আপনার নাতিকে ফিরিয়ে দেব। রাতে তাকে নাতির সাথেই রাখা হলো। দাদুকে দেখে সে যেন ধরে প্রাণ পেল। দাদাই, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেছিলে? দাদাই, তুমি জানো আমার কত ভয় করছিল। কোথায় চলে গেছিলে তুমি আমায় ছেড়ে? উমাশঙ্করও খুশি হলেন নাতিকে নিজের কাছে পেয়ে। পরের দিন সকালবেলা দুজন লোক এসে তাকে নিয়ে গেল এয়ারপোর্ট। দুজন লোক সবসময় তার সাথে আছে। যাওয়ার সময় হুমকি দিয়েছে, কোনো রকম ঝামেলা করলে তার নাতি বিপদে পড়বে। কাঠমান্ডুতে নামিয়ে উমাশঙ্করকে একটি গাড়িতে তোলা হলো। তাদের গন্তব্যস্থল ধুনচে নামক একটি জায়গা। সেখানে নেমে বাকি যা করার উমাশঙ্করকে করতে হবে। কলকাতা এয়ারপোর্টে যাওয়ার সময় কিছু জিনিস তাকে মার্কেট থেকে কিনতে হয়েছে। সেগুলি অক্ষয় অমৃতকল্প বানাতে কাজে লাগবে। বাকি জিনিস তিনি নেপাল থেকেই সংগ্রহ করবেন। কয়েক ঘন্টা পর তারা ধুনচেতে পৌঁছলেন। সেখানে একটি ছোট বাড়িতে এসে রিতেশ মালওয়ানির সাথে দেখা হলো উমাশঙ্করের। আজ অনেক দেরি হয়ে গেছে মিস্টার বন্দ্যোপাধ্যায়। কাল আপনাকে এরা আপনার কথা মতো জায়গায় নিয়ে যাবে। আপনার জিনিস রেডি হলে সেটা আমাকে দিয়ে কলকাতা চলে যেতে হবে। আপনার নাতি আপনি সেখানেই ফেরত পাবেন। ঠিক আছে, কিন্তু আমি আগেই বলে রাখি, এই সমস্ত কিছু নির্ভর করছে রুদ্রাক্ষের উপর। ওটা না পাওয়া গেলে কিছুই হবে না। এটা শুধু আমার অনুমান যে ওখানেই নীলকণ্ঠ রুদ্রাক্ষ পাওয়া যায়। হ্যাঁ, সেই অনুমানের জন্যই তো আপনাকে এখানে আনা। আপনার তৈরি বনৌষধি ক্যান্সারের চিকিৎসায় ইউজ হয়, সেটাও আমার জানা আছে। তাই সেক্ষেত্রে আপনার অনুমান সফল, তো এক্ষেত্রেও তাই হবে। রাতে শুয়ে উমাশঙ্করের ঘুম আসছে না। এটাই স্বাভাবিক। তিনি জেনে শুনে এক পাপের ভাগীদার হতে চলেছেন, কিন্তু কি করবেন? তার সবসময়ের সাথী পিতৃহারা ছোট নাতিটার জন্য এটা তাকে করতেই হবে। উমাশঙ্করকে একটি ছোট্ট বাড়িতে তোলা হয়েছে। বাড়িটা সেখানকার কোনো স্থানীয় লোকের। বাড়িটার একটু ভেতরে গেলে একটা ছোট্ট উঠোন আছে। সেখানে একটা ঘরে ধ্যানী বুদ্ধের মূর্তি আছে। উমাশঙ্কর সেখানে গিয়ে বসলেন। আজ তার এই অবস্থার জন্য সে নিজেই দায়ী। বাবা তাকে সব সময় বলতেন, যত দিন বেঁচে থাকবে মানুষের উপকারে লাগবে। অক্ষয় অমৃতকল্প তৈরি হলে মালওয়ানির মতো লোক সেটাই সঠিক ব্যবহার করবে না, সেটা তার জানা আছে। এইসব ভাবতে ভাবতে একটা দেওয়ালে হেলান দিয়ে শুয়ে পড়লেন। হঠাৎ তার চোখে পড়ল বুদ্ধ মূর্তির সামনে দেওয়া ধূপের ধোঁয়া থেকে একটা মানুষের মুখ কুণ্ডলি পাকিয়ে উপরে উঠে যাচ্ছে। খুব ভালো করে দেখলেন, একদম ঠিক ধোঁয়া ওঠা একটা মানুষের মুখ, উপচে না। হঠাৎ তার হাত পা অবশ হয়ে গেল। পরিষ্কার দেখতে পাচ্ছে ধোঁয়া থেকে ভেসে ওঠা সেই মুখটা আর কারণ নয়, তার বাবা ব্রহ্মানন্দের। ঠিক তার স্বপ্নের মতো তার মাথার মধ্যে কেউ কথা বলে উঠল। এটা তুই কি করলি? তোকে বলেছিলাম বিদ্যা জ্ঞান কখনো নিজের স্বার্থে ব্যবহার করবি না। বিদ্যার অপব্যবহার আজ তোকে এইখানে এনে ফেলেছে। তুই আমাকে নিরাশ করলি।
নিরাশ করলি। আমি করতে চাইনি বাবা, এখনো করতে চাই না। শুধু বংশের প্রদীপ ওই ছোট ছেলেটার মুখ চেয়ে আমাকে এই পথে নামতে হলো। আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো বাবা। ঠিক আছে, তোর কাতর প্রার্থনা তিনি শুনেছেন, তিনি রক্ষা করবেন। কে বাবা? যিনি সত্য ও সুন্দর, যিনি আদি এবং অন্ত, যিনি ব্রহ্মের পরম শরীর, যিনি আত্মার মূল, যিনি জীবের চিত্তকে, তাদের পাপকে হরণ করেন এবং কাল পূর্ণ হলে জীবের জীবনকেও হরণ করেন, তিনি রক্ষা করবেন। আস্তে আস্তে করে হাওয়ায় মিশে গেল সেই ধোঁয়া, আর তার সাথে বাবার প্রতিকৃতি। উঠে বসে মনে মনে মহাকালের উদ্দেশ্যে প্রণাম করেন উমাশঙ্কর। মনে মনে জপ করতে থাকেন। রঘুমীশ মনীষ মশেষ গুণং গুণহীন মহিষ গণাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরং প্রণমামি শিবং শিবকল্পতরুং। সকালে উমাশঙ্করকে নিয়ে জঙ্গলে নিয়ে যাওয়া হলো। তার কাছে পুঁথির তথ্য অনুযায়ী নীলকণ্ঠ রুদ্রাক্ষ ঘিরে এক ধরনের বুড়ো ফুলের গাছ পাওয়া যাবে। সেই ফুল খুবই বিষাক্ত। হেমলক প্রজাতির ফুল, অনেকে একে উপত্যকায় লিলিও বলে। একটি মিষ্টি গন্ধযুক্ত দুল আকৃতির সাদা ফুল। এই উদ্ভিদের সব অংশই বিষাক্ত। ভুল করে সামান্য পরিমাণ লিলি অফ দ্য ভ্যালি খেয়ে ফেললে পেট ব্যথা, বমি, হৃদস্পন্দন কমে যাওয়া, চোখে ঘোলা দেখা, শরীরে লাল লাল দানা দেখা যেতে পারে। অতি দ্রুত ব্যবস্থা না নিলে মৃত্যু অবধি হতে পারে। একজন স্থানীয় নেপালি ছেলের কথা অনুযায়ী সেখানে রুদ্রাক্ষ পাওয়া যাবে। সেখানে নাকি একটি ভৈরব মন্দির আছে। ওই মন্দিরে প্রবেশ নিষেধ স্থানীয়দের। প্রায় 3 ঘন্টা খোঁজার পরে মন্দিরটি দেখতে পাওয়া গেল। তার পাশে বিষাক্ত ফুলের গাছ এবং আরেকটু ভেতরে গিয়ে নীলকণ্ঠ রুদ্রাক্ষ। গাছটি যথেষ্ট বড়, একসাথে প্রায় অনেকগুলি গাছ আছে। জায়গাটা আগাছায় ঘেরা। উমাশঙ্করের সাথে প্রায় 4 জন লোক আছে, আর রিতেশ মালওয়ানি। রিতেশের ইশারায় একজন গাছে উঠে সেই ফল পেরে আনলো। মিস্টার বন্দ্যোপাধ্যায়, এবার বলুন কি করতে হবে। আমার কাছে বাকি উপাদান আছে, বই অনুযায়ী সেগুলো পরিমাণ মতো মেশাতে হবে। ঠিক আছে, এক কাম করো, वो मंदिर खोलो, ওখানে গিয়ে যা কারবার জলদি করে বেরিয়ে যাব। একজন বলল, স্যার বাড়িতে গিয়ে করলেই তো হয়। এই মন্দিরের ভেতর তো তেমন কেউ আসে না, এখানে সময় কাটানো ঠিক হবে না মনে হয়। আমি আর অপেক্ষা করতে পারছি না, যা কারবার এক্ষুনি করতে হবে। তার কথা মতো একজন গিয়ে মন্দিরের দরজা খুলল। অনেক পুরনো মন্দির, এখানে স্থানীয়রা কেউ আসে না। মন্দিরটি মোটামুটি বড়, মাঝখানে চাতাল আর চারিপাশে ভৈরবের মোট 8টি মূর্তি। 8 ভৈরবকে অষ্টাঙ্গ ভৈরব বলা হয়। অশীতাঙ্গ ভৈরব, রুরু ভৈরব, চণ্ড ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মত্ত ভৈরব, কপাল ভৈরব, ভীষণ ভৈরব ও সংহার ভৈরব। এই 8 জন মহাবিশ্বের 8টি দিকের অধিপতি। এই 8 জন আবার নিয়ন্ত্রিত হন মহাস্বর্ণ কাল ভৈরবের দ্বারা। তিনি সাধারণভাবে
কালভৈরব নামেই পরিচিত। কালভৈরব স্বয়ং বরাহরূপী ষড়রিপুকে নিয়ন্ত্রণ করে বলে তন্ত্রে বিশ্বাস করা হয়। উমাশঙ্কর চাতালে বসে তার ব্যাগে আনা বিভিন্ন সামগ্রী বাড়তে থাকেন একটি পাত্রে। মোট ৪৫টি উপাদান। পুঁথি অনুযায়ী সবশেষে তাতে রুদ্রাক্ষ ফল মেশাতে হবে। যখন তিনি বিভিন্ন উপকরণ একের পর এক দিচ্ছিলেন, হঠাৎ যেন কেউ তার মনে মনে বলে দিল, তিনি স্পষ্ট শুনতে পেলেন, জপ কর, তার নাম নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সময়ের দ্বারা নিয়ন্ত্রিত, তাই সৃষ্টির বিকাশের ধারা বজায় রাখবার জন্য সময় কখনো সৃজনমুখী হয়, আবার কখনো বা বিনাশমুখী হয়। তাই যখন সময় বিনাশমুখী হয়, তখন বিনাশ অবশ্যম্ভাবী। বিনাশ কিন্তু অমঙ্গলের কোনো কারণ নয়, এটা সৃষ্টিরই পুনর্জাগরণ মাত্র। তাই তার নাম নেই। দেখ, সেই তোকে ঘিরে আছে। উমাশঙ্কর দেখলেন তার সামনে ভৈরবের মূর্তিতে কেউ যেন প্রাণ সঞ্চার করে দিয়েছে। তিনি মনে মনে বলতে লাগলেন, ভানুকোটি ভাস্করং ভবাপ্তি তারকং পরং নীলকণ্ঠামিষ্টিতার্থদায়কং ত্রিলোচনং কালকালমং ভুজস্যমক্ষস্থূলমক্ষরং কাশিকাপুরাধিনাথং কালভৈরবং ভজে। খুব দূর থেকে হালকা ধুম ধুম আওয়াজ আসছে। ঠিক মনে হচ্ছে অনেক দূর থেকে ডমরুর আওয়াজ। আকাশ আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হল। রীতিশ মালওয়ানি তার লোকদের বললেন, বাড়ি শোবে মনে হয়, এই জলদি করো। উমাশঙ্কর জপ থামালেন না। মেঘের গর্জন শুরু হলো, আর তার সাথে এলোমেলো হাওয়া। সমস্ত দিকে যেন এক অজানা তাণ্ডব চলছে। এলোমেলো হওয়াতে রীতিশ মালওয়ানি সহ বাকি সবাই এখানে ওখানে ছিটকে পড়ল। উমাশঙ্কর দেখলেন নীলকণ্ঠ গাছকে ঘিরে রাখা সেই বিষাক্ত ফুল হাওয়ার সাথে উড়ে বেড়াচ্ছে। দুম দুম আওয়াজটা আরো স্পষ্ট হচ্ছে। এবার আর মনে মনে নয়, উমাশঙ্কর চিৎকার করে বলতে লাগলেন, रत्नपादुका प्रभाविधीरवपदजुग्मकं नित्यमादितीयमिष्टदैवतं निरञ्जनं मृत्युदर्पनाशनं करालवंशमोक्षणं काशिकापुराधिनाथ कालभैरवं भजे। বিষাক্ত ফুলগুলি হাওয়ার সাথে মিশে রীতিশ মালওয়ানি সমেত বাকি সবাইকে ঘিরে রয়েছে। কোনো এক অজ্ঞাত শক্তি তাদেরকে জোর করছে সেই ফুল গলদ্ধকরণ করতে। তারা বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। যেন মনে হচ্ছে তাদের চারিদিকে ঘিরে থাকা অষ্টাঙ্গ ভৈরবের মূর্তিগুলি একসাথে তাদের দিকে চেয়ে আছে। সব মূর্তি জীবন্ত, যেন প্রলয়কর্তা উপস্থিত পাপের শাস্তি দিতে। বেশ কিছুক্ষণ এই ঝড় চলার পর আস্তে আস্তে হাওয়ার গতিবেগ কমল। দুম দুম আওয়াজটা আর শোনা যাচ্ছে না। চারিদিকে একটা মিষ্টি ফুলের গন্ধ।
যুদ্ধ শেষ হলো। উমাশঙ্কর দেখলেন সবার মুখে নীল রঙের ফেনা। নিথর দেহ মন্দিরের মেঝেতে পড়ে আছে এদিক ওদিক। উমাশঙ্কর বুঝলেন অত্যধিক বিষক্রিয়ায় রিতেশ মালোয়ানি সহ 4 জন ব্যক্তি মৃত। উমাশঙ্কর ভৈরবের মূর্তির সামনে বসলেন। আশ্চর্যভাবে দেখলেন তার সামনে একটি রুদ্রাক্ষ পড়ে আছে, নীল রং, 108টা মুখ। চোখে জল চলে এলো উমাশঙ্করের। স্পষ্ট শুনতে পেলেন তার মনে কেউ বলে দিল, এটা আশীর্বাদ স্বরূপ রেখে দিস, কোনোদিনও কারোর ক্ষতি করিস না। জ্ঞান অর্জন আর তার প্রয়োগ সব সময় মানুষের কল্যাণে যেন হয়। নিজেকে পরমেশ্বরের কাছে সমর্পণ হলো মুক্তির উপায়। सहस्रादि संवत्सरा पूर्वं नरज्ञान उद्धारणाय समर्पितम् आदियोगिराज्यं सप्तर्षिभ्यो बोधितम् अतिश्रेष्ठम् इदं विशालं विज्ञानम् आदियोगिनं प्रणमाम्यहम् आदियोगिनं प्रणमाम्यहम्। नमस्ते कृष्ण कुमार बाबू, आप हमें नहीं पहचानते, लेकिन आपके दादाजी को हम बहुत अच्छे से पहचानते थे। सारा जिंदगी वो एक दवाई बनाने में जुट गए थे, लेकिन क्या करे, बैड लक, उनसे वो दवाई नहीं हो पाया। लेकिन आप चिंता मत कीजिए, वो दवाई बनाने में हम लोग आपकी मदद करेंगे। बस एक छोटा सा डील। इस डील के माफिक आपको हम लोग 1 करोड़ रुपया देंगे और बदले में आपको कुछ नहीं करना पड़ेगा, बस हम लोगों के साथ एक छोटा सा मदद। शायद आपको पता नहीं, आपके दादाजी एक और चीज के राज अपने अंदर ही छुपा के रखे थे। आपको शायद समझ में आ गया मैं किस चीज के बारे में बोल रहा हूं। मुझे रक्त बीज चाहिए किसी भी हाल में, और वो ढूंढने में आप हमारे मदद कीजिएगा, नहीं तो বেশ কিছু বছর পর হিন্দু শাস্ত্র এক মহাসমুদ্র। প্রাচীন বৈদিক কাল থেকেই আমরা এই মহাসমুদ্রের নানান ইতিহাস, রহস্য, অজানা তথ্য প্রত্যক্ষ করে চলেছি। সেখানকার বিভিন্ন অংশ থেকে নিজেদের প্রাত্যহিক জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা পাচ্ছি প্রতিনিয়ত। বিভিন্ন দেব দেবী, ঋষি, মুনি, পুরাণ, দৈব শক্তিসমূহ সম্বন্ধে আমাদের আলোচনার কিন্তু শেষ হয় না কখনোই। তাই সেই মহাসমুদ্রের সামান্য এক অংশ থেকে অনুপ্রাণিত হয়ে আমরা অব্যক্ত অডিও স্টোরিজে শুরু করেছিলাম মহাকাল সিরিজ। পুরাণ মতে রক্তবীজ হল শুম্ভ নিশুম্ভের প্রধান সেনাপতি এবং মহাদেবের কাছে এমনই বরপ্রাপ্ত যে তার রক্তের ফোঁটা কোনোভাবে ভূমি স্পর্শ করলে সেখান থেকে জন্ম নেবে আরও সহস্র রক্তবীজ। এই রক্তবীজকে কাবু করতে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন ইন্দ্রাণী, বরাহী, ব্রহ্মাণী, বৈষ্ণবী, নরসিংহী, মহেশ্বরী, কৌমারী এবং চণ্ডিকা। শেষ পর্যন্ত দেবী চণ্ডিকা একদিক থেকে রক্তবীজের নিধন করতে থাকেন এবং তার রক্ত ভূমি স্পর্শ করার আগেই তা পান করে নেন। অন্তিম রক্তবীজ দেবীর কাছে প্রাণ ভিক্ষা চাইলে তিনি তাকে ভৈরব পাহাড়ে মহাদেবের তপস্যার কথা বলে
শিবত্ব লাভের কথা বলেন। এরপর সেই রক্তবীজ সিদ্ধি লাভ করে ভৈরনাথ মুনি পদ লাভ করেন এবং আজীবন শিবের উপাসক হিসেবে নিজেকে নিয়োজিত করেন। কথায় আছে, অন্তিম সময়ে রক্তবীজ মহাদেবের কাছে অনুরোধ করে যাতে সে আজীবন দেবাদিদেবের সান্নিধ্যে থাকতে পারে। মহাদেব রাজি হয়ে তাকে একটি বৃক্ষে পরিণত করেন, যার ফল নিতে স্বয়ং মহাদেব নাকি কার্তিক অমাবস্যা তিথিতে শারদীয়া সন্ধিক্ষণে মর্তে আবির্ভূত হন। ওয়ান্স মোর, এই গাছই হল রক্তবীজের গাছ, যার ফল কিছুটা লাল বর্ণের। এই গাছ এখনও রাখা আছে যতক্ষণ না কলিযুগে কল্কি অবতারের জন্ম হচ্ছে। কল্কি অবতারের জন্মের পর স্বয়ং পরশুরাম তাকে এই গাছের ফল প্রদান করে শোনাবেন দেবী চণ্ডিকা এবং মহাদেবের মাহাত্ম্য। রাত 2টো বাজে। ঘুম নেই কৃষ্ণকুমারের চোখে। হাতে হুইস্কির গ্লাস নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে। সকালে অফিসে লিগ্যাল নোটিশ এসেছে। 2 মাসের মধ্যে যদি লোনের টাকা না শোধ করে তাহলে তার ফ্যাক্টরি, জমি সবটাই দখল করা হবে। কি করবে এখন কিছুই মাথায় আসছে না। কৃষ্ণকুমারের দাদু স্বর্গীয় উমাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক। তাকে সাথে নিয়েই শুরু হয়েছিল ব্রহ্মানন্দ আয়ুর্বেদিক প্রাইভেট লিমিটেড। দারুণ চলছিল তাদের কোম্পানি। তাদের তৈরি সমস্ত ওষুধ সারা দেশে ছড়িয়ে পড়েছিল। আর প্রোডাক্টের গুণমান এতই ভালো ছিল যে অন্য সব কোম্পানির তুলনায় তার ওষুধের চাহিদা ছিল তুঙ্গে। একসময় মাসে কোটি টাকার লেনদেন হয়েছে এই কোম্পানিতে। আর আজ 50 লক্ষ টাকা না দিলে ব্যাংক যেটুকু সম্বল আছে সবটুকু নিয়ে নেবে। 2 বছরে সব শেষ। তার দাদু তাকে একসময় বলেছিল, মানুষের ক্ষতি না করলে ঈশ্বর সহায় হন। সে কি সত্যি মানুষের ক্ষতি করেছে? কিন্তু হ্যাঁ, করেছে তো। দাদু আগে সব জিনিসের গুণাগুণ নিজেই পরীক্ষা করে তবেই সেটা বিক্রি করার পরামর্শ দিতেন। পরীক্ষা করতেন কি দিয়ে সেই প্রোডাক্ট বানানো হচ্ছে। কিছু ভুল হচ্ছে দেখলেই নিজে থেকে কৃষ্ণকুমারের সাথে কথা বলে সেই প্রোডাক্ট বানানো বন্ধ করতেন। বলতেন, মানুষ ঠকিয়ে ব্যবসা করলে সময় বিপদ নিয়ে আসবে। এই প্রতিষ্ঠানের সাথে তার বাবার নাম জড়িয়ে আছে, সেই নাম যেন সম্মানের সাথে থাকে। উমাশঙ্করের মারা যাওয়ার পর বোর্ড মিটিংয়ে ঠিক হয় কৃষ্ণকুমার নিজে এবার থেকে সব প্রোডাক্ট বানানো চেক করবেন। সাথে থাকবেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা এবং তার অন্যান্য লোকজন। কিন্তু কয়েক মাসের মধ্যে জিনিসের গুণমান পড়তে থাকে। আসতে থাকে একের পর এক অভিযোগ। কিছু গ্রাহক কোর্টে পর্যন্ত চলে যান। তাদেরকে টাকা দিয়ে কোনো মতে রেহাই পাওয়া যায়। ব্যবসা চালাতে কর্মী ছাঁটাই পর্যন্তও করতে হয়। সব মিলিয়ে 2 বছরে শুরু হয় আর্থিক দুরবস্থা। এসবের কারণ একটাই, প্রোডাক্ট তৈরিতে ব্যবহারের জিনিসের গুণমান সঠিকভাবে পরীক্ষা না করা, সঠিক র মেটেরিয়াল ব্যবহার, ব্যবসা ভালোভাবে না চালিয়ে টাকা রোজগারের লোভে মানুষকে ঠকানো। আসলে কৃষ্ণকুমার তাদের ব্যবসা পরিচালনা করতে পুরোপুরি ব্যর্থ। তার দাদুর থেকে পাওয়া আয়ুর্বেদ শাস্ত্রের জ্ঞান কাজে না লাগিয়ে শুধু পয়সা লাভের জন্য ছুটে গিয়েছে সে। আজ তার পরিণামে কোর্টের চিঠি। আয়ুর্বেদিক ওষুধ বানাতে যা উপাদান লাগে সেই উপাদানের গুণমান হলো আসল জিনিস। সেটা কৃষ্ণকুমারের জানা ছিল, কিন্তু সেটা সে করেনি। আর আজকে এই বিপদে কেউ পাশে নেই, সে একা। কিছু একটা করতেই হবে। ভুল তার হয়েছে, কিন্তু তার দাদুর সাথে বানানো এই প্রতিষ্ঠানকে সে আর বদনাম হতে দেবে না। লড়াই তাকে করতেই হবে, কিন্তু কিভাবে? সকালে অফিসে আসতেই দারোয়ান একটা চিঠি হাতে ধরিয়ে দিল। কি ব্যাপার? কিসের চিঠি? কে পাঠিয়েছে? তার ধারণাতে চিঠি পাঠাবার মতো চেনা জানা তো কেউ নেই। ঠিকানাটাও এখানকার নয়। চিঠিটা পড়তেই কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। তাতে লেখা, আপনার কোম্পানির বর্তমান অবস্থা আমি জানি। আমরা একসাথে কাজ করলে দুজনেরই লাভ হবে। আপনার কোম্পানি আবার মার্কেটে আসবে। যদি রাজি থাকেন আপনার সব ধার আমি শোধ করে হেল্প করতে পারি। আজকে রাত 11টায় নিচে দেওয়া নম্বরে ফোন করবেন। কি ব্যাপার? নাম নেই, ধাম নেই, জাস্ট একটা চিঠি। কেন পাঠিয়েছে কিছু তো ঠিক করে বোঝাও যাচ্ছে না। কি করবে এখন?
তার এই অযাচিত আগে এসে সাহায্য করার হাতটা সে কি গ্রহণ করবে? না, আর ভাবতে পারছে না কৃষ্ণকুমার। এমন সময় হঠাৎই একটা ফোন কল এলো। রিসিভারটা কানে নিতেই, ললাটের লিখন কি করে খণ্ডাবেন কৃষ্ণ কুমার বাবু? ফোনের ওপারের কণ্ঠস্বর খুব চেনা ঠেকল কৃষ্ণকুমারের। নামটা কি যদি বলেন, আর আপনি আমার কিভাবে সাহায্য করবেন? টাকা দেব আপনাকে, আপনার যা দরকার তার থেকেও বেশি। অত কথা ফোনে বলা যাবে না। শুধু এটুকু জানুন যে সামান্য একটা জিনিস আপনাকে আমাকে দিতে হবে, আর আমার সাথে একটু ঘোরাঘুরি করতে হবে, বাস, তাহলেই। কিন্তু আমি কি দেব আপনাকে, আর কোথায় যেতে হবে? আপনাকে কি আমি চিনি? অত ঘাবড়াবেন না। আমি আপনার সঙ্গে কোনোভাবে বাজে কথা বলে সময় নষ্ট করব না। আমি আপনার কন্ডিশন জানি। এটা ফলস বা চিটিং বাজি লয়। আমার আপনাকে দরকার, আর আপনার আমাকে দরকার। যদি রাজি থাকেন তো আমার সাথে দেখা করেন। সোমবার দিল্লির ক্যানেট প্লেসে সরতাজ হোটেলে দেখা করুন বিকেল ওই 5টার সময়। আপনার লাভ হবে, চিন্তা নেই। ওপারের বিপ আওয়াজে বোঝা গেল ফোনটা কেটে গেছে। কে এই লোকটা? কেনই বা যেচে সাহায্য করতে চাইছে? কি উদ্দেশ্য তার? কোনো বদমতলব নেই তো? কিন্তু এখন আর করারই বা কি আছে? যদি অলৌকিক কিছু ঘটে, এত সব ভাবলে চলবে না। কিছুদিন বাদে তো তার সবই চলে যাবে। একটা শেষ চেষ্টা করেই দেখা যাক না। গলাটা তো চেনা চেনা লাগছে। হয়তো পুরনো কোনো বন্ধু, যার সাথে অনেকদিন সাক্ষাৎ নেই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অনেক ভাবনা চিন্তা করে শেষে দিল্লি যাওয়ার ব্যবস্থা করে সে। শেষ চেষ্টা তাকে করতেই হবে তার প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য। দিল্লির ক্যানেট প্লেসে সরতাজ হোটেল খুবই বড় মাপের হোটেল। সবসময় একেবারে ভিড়ে ঠাসা। গণ্যমান্য ধনী মানুষজনের আনাগোনাই বেশি এখানে। কিন্তু মুশকিল হলো কার সাথে দেখা করবে সেটাই জানে না কৃষ্ণকুমার। নামটাই তো জানা হয়নি সেদিন। ওই নাম্বারে কি ফোন করবে আর একবার? 7-5 ভেবে শেষে লক্ষ্য করল রিসেপশনে একজন বেশ সুন্দরী মহিলা বসে আছেন। সে গিয়ে জানালো তাকে এখানে আসতে বলা হয়েছে আজকে। মহিলাটা তাকে একটি কাগজে তার নাম ঠিকানা জেনে নিয়ে অপেক্ষা করতে বলল পাশের ওয়েটিং রুমে। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অবশ্য। 10 মিনিট বাদেই তাকে একটি ঘরে নিয়ে আসা হলো। বেশ বড় ঘর। মাঝখানে একটা টেবিল আর দুটো সোফা টেবিলের দুপাশে। একপাশে সোফায় একজন বসে আছেন, হাতে কোনো এক পানীয়ের গ্লাস। পেছনে 2 জন বডিগার্ড। লোকটার মুখটা খুবই চেনা, কিন্তু নামটা কিছুতেই মনে আসছে না কৃষ্ণকুমারের। নজর ঘোরাতেই, কি কৃষ্ণকুমার বাবু চিনতে পারছেন? হ্যাঁ, তবে কোথায় দেখেছি মনে করতে পারছি না। সে কি? আমি আপনার কোম্পানিতে কাজ করছি, যদিও বেশি দিন লয়। আমাকে বার করে দিয়েছিলেন আপনার বাবা, মনে পড়ছে কিছু? এইবার মনে পড়ল তার। হ্যাঁ, ঠিকই তো। এই লোকটাই তো তার কোম্পানিতে কাজে যোগ দিয়েছিল। প্রায় 5 বছর আগের কথা। তার দাদুর একটা লোহার আলমারি ছিল অফিসে। সেখানে একদিন কিছু কাগজ চুরি যায়। সিসিটিভি ফুটেজ দেখে প্রমাণিত হয় কাজটি তার সামনে বসা লোকটির। তাই তাকে বার করে দেওয়া হয়েছিল। কিন্তু কাগজে কি ছিল সেটা জানা যায়নি। তার দাদু তাকে বলেছিলেন তাতে নাকি খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে একটি জিনিসের ব্যাপারে। এবার মনে পড়েছে লোকটির নাম, অমিত রাজা আগরওয়াল। কি ভাবছেন কৃষ্ণকুমার বাবু? বসুন বসুন, আপনার সাথে কথা আছে। চায় চলেগা? না ধন্যবাদ। তব ঠান্ডা কিছু? একটু জল আর কিচ্ছু না। যা ইচ্ছে আপনার। আমাকে কেন আসতে বললেন এখানে, আর কিভাবেই আপনি আমাকে সাহায্য করবেন? সব বলছি, সবার করুন। আগে দেখুন আপনার চারিপাশে। হোটেল তো দেখলেন আসার সময়। আমার এরকম 12টা হোটেল আছে পুরো ইন্ডিয়াতে। তার সাথে আরও ব্যবসা আছে, 4টে ফ্যাক্টরি আছে।
সব ভালোই চলে। কথা হলো এত কিছু থাকতে আপনার কোম্পানিতে চাকরি কেন করতে গেছিলাম, তার কারণ কি? কি কারণ? দরকারটা আপনার দাদুর সাথে ছিল। হ্যাঁ, আগে অনেকবার ফোন করে চেয়েছিলাম কিন্তু পাইনি। একটা জিনিসের খোঁজ, রক্ত বীজের খোঁজ। সেই কারণে কি আপনি আমার ওখানে কাজে এসেছিলেন? একদম ঠিক। আর অনেক খুঁজেও ওটার কোনো ডিটেলস আমি পাইনি। আগেও খুঁজেছিলাম, তবে লাস্টবার সিসিটিভির কথা মাথা থেকে বেরিয়ে গেছিল, তাই ধরা পড়ে গেলাম। আর চেষ্টা করিনি, শুধু শুধু সময়ের অপেক্ষা করেছি। কোন সময়ের অপেক্ষা? আপনার দাদু মারা যাবেন আর আমি আপনার সাথে ডিল করব, তার অপেক্ষা। সেটা আপনি আগেও করতে পারতেন। না, হতো না, কারণ আপনার দাদু কোনোদিনই ওই জিনিসটা আমাকে দিত না। রক্তবীজ কি? ওটা একটা বীজ, লাল রঙের দেখতে হয়, তাই ওটাকে রক্তবীজ বলে। এটা ভারতে একটা জায়গাতে পাওয়া যায়, নাগাল্যান্ড। কিন্তু জায়গাটা আপনার দাদু জানতেন, আর ওটা আমার চাই। আমি কিভাবে এতে আপনাকে সাহায্য করব? আর ওই বীজ দিয়ে কি হয়? আপনার দাদু নিশ্চয়ই কোথাও সব লিখে গেছেন, সেটা খুঁজুন, আমার কাছে এনে দিন। আপনাকে আমি টাকা দেবে, যত দরকার তার চেয়ে অনেক বেশি দেবে। আর ওই বীজ দিয়ে কি হয় সেটা আমি আপনাকে পড়ে জানাবো, চিন্তা নেই। এখন বলুন, আপনি রাজি তো? কিছুই বুঝতে পারছে না কৃষ্ণকুমার। কি করবে সে? বিশ্বাসঘাতকের সাথে হাত মেলাবে? তার দাদু বেঁচে থাকলে এমনটা কিছুতেই হতে দিত না, যতই দুর্দিন আসুক। কিন্তু দাদু তো আর বেঁচে নেই, তাকে যে করেই হোক এই কোম্পানি টিকিয়ে রাখতে হবে। দাদুর স্মৃতিটুকু সে কিছুতেই হারিয়ে যেতে দেবে না, আর সেটার জন্য তার এখন প্রচুর টাকার দরকার। না, আর উপায় নেই। রাজি না হয়ে থাকতে পারল না কৃষ্ণকুমার। সম্মতির সাথে একবার মাথা নাড়ায় সে। বাইরে তখন আকাশ কালো করে মেঘ করে এসেছে, মেঘ ডাকার আওয়াজ শোনা যাচ্ছে। বৃষ্টি নামল ধীরে ধীরে। কৃষ্ণকুমার তখনও জানত না কি বিপদের মধ্যে পড়তে চলেছে সে। বাড়িতে এসে তার দাদু উমাশঙ্করের আলমারি ঘাঁটতে থাকে কৃষ্ণকুমার। বহু পুরনো আলমারির পুরোটাই ধুলোর স্তরে আবৃত। তাতে রয়েছে বহু প্রাচীন নথি, পাণ্ডুলিপি, ডায়েরি, কিছু তাম্রপত্র আর বেশ কয়েকটা পাণ্ডুলিপি। কোথায় আছে সে জিনিস যেটা অমিতরাজ চাইছে? দাদু তো কোনোদিন বলে যায়নি সে ব্যাপারে। প্রায় 3 দিনের মাথায় একটা পুরনো ফাইলে একটা পুঁথির ছেঁড়া পাতায় কিছু হাতে আঁকা ছবি আর লেখা পেল কৃষ্ণকুমার। তাতে রক্ত বীজের ছবি এবং কিছু তথ্য উল্লেখ থাকায় সব নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। পুঁথির পাতাগুলো বহু বছরের পুরনো হলেও সেটি লেখা পড়া যাবে। একটা মাঝারি সাইজের বীজের ছবি, অনেকটা লাল রঙের লেগিউম জাতির উদ্ভিদের বীজ। এগুলো লতা জাতীয় গুল্ম প্রকৃতির হয়। এর ফুল রক্তাভ বা গোলাপি রঙের, ফল অনেকটা শিমের মতো, তবে বেশ বড়। ফলের মাঝ বরাবর ত্রিশূল আকৃতি। ফল পাকার কিছুদিন পরে শুকিয়ে ফেটে যায় এবং বীজ বেরিয়ে আসে। প্রায় মটরদানার মতো, কিন্তু আকৃতিতে বড় ও লাল টুকটুকে দেখতে হয়। এটাই সেই রক্তবীজ। নাগাল্যান্ডের গভীর জঙ্গলে নাকি এটা পাওয়া যায়। এটা ভেষজ ও আয়ুর্বেদিক কাজে লাগে। এর ব্যবহার বিষ আর মাদক তৈরিতে বেশি, যে কারণে প্রজাতিটি সংরক্ষিত। এই বীজের বিষক্রিয়ার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সর্বনাশ! তাহলে অমিতরাজ কি কাজে ব্যবহার করবে এই রক্তবীজ? মাদক নাকি ওষুধে, নাকি বিষক্রিয়ায় করে মানুষ খুন? তার সহযোগিতা করার প্রতিশ্রুতি দেওয়াটা কি ঠিক হলো? মাথা কাজ করছে না কৃষ্ণকুমারের। চশমাটা নামিয়ে রেখে সোফায় শরীরটা এলিয়ে দেয়। ঘুমে চোখ জড়িয়ে আসে তার। পাখিদের ডাকে সকাল হতে না হতেই ফোন চলে এলো কৃষ্ণকুমারের কাছে। আপনি তো অনেক সময় নিলেন কৃষ্ণকুমার বাবু। আসল একটা খাতায় কিছু লেখা পেয়েছি, বাকি আরো সবকিছু খুঁজে দেখতে হবে, একটু সময় দিন। আপনাকে ওসব নিয়ে বেশি ভাবতে হবে না, যা আছে নিয়ে চলে আসুন।
আমি বুঝে নেবে। না মানে জিনিসটা কি সেটাই জানার চেষ্টা করছিলাম। ও কিছু না, আপনার কোনো কাজে লাগবে না, আমার লাগবে। জায়গাটা পেলেন, কোথায় যেতে হবে সেটা পেলেন? হ্যাঁ, কিছুটা বুঝতে পেরেছি। তো চলে আসুন দিল্লিতে। আমি দিন কয়েকের মধ্যেই যাচ্ছি। কৃষ্ণকুমার বোকা মানুষ নয়, এতদিন একটা কোম্পানি চালিয়েছে, অনেক লোকের সাথে ওঠা বসা হয়েছে, লোক সে কিছুটা হলেও চেনে। অমিতরাজ আগরওয়াল যে সোজা লোক নয় সেটা আন্দাজ করেছে সে। তার দাদু যখন রক্তবীজকে গোপন রেখেছেন তার মানে জিনিসটা কোনো খারাপ কাজে ব্যবহার করা হয়। কিন্তু এখন তার কি বা করার আছে? টাকা তার দরকার, অমিতরাজ আগরওয়াল সে টাকা দেবে। কথা যখন দিয়ে ফেলেছে তখন পিছু হটবার আর কোনো উপায় নেই। হতেও তো পারে রক্তবীজ কোনো ভালো কাজে লাগালো, কোনো ওষুধ তৈরিতে। সেদিন রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল কৃষ্ণকুমার। কিছুদিন যাবৎ এত চাপ চলছে তার আর ভালো লাগছে না। হঠাৎ মাঝরাতে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখল সে, কিছুটা অস্পষ্ট, তবে বোঝা যাচ্ছে একটা গাড়ি। একটা গাড়ি তো পাহাড়ি রাস্তায় খালের ধারে উল্টে পড়ে আছে, চারিদিকে লোকজনের চিৎকার। ইস, অ্যাক্সিডেন্টে লোকটা মারা গেছে। কত অল্প বয়স, অন্যদিক থেকে ছুটে আসা একটা গাড়ি ইচ্ছা করে ধাক্কা মারল। গাড়ির ঠিক কিছু দূরে একটা অস্পষ্ট মূর্তি। আরে আরে, এটা তো তার দাদু উমাশঙ্কর। মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন তিনি। কি বলছেন বিড়বিড় করে? শোনা যাচ্ছে না পরিষ্কার। রক্ত বীজ বীজ রক্ত বীজ। ঘুম ভেঙে উঠে বসল কৃষ্ণকুমার। সারা শরীর ঘামে ভিজে গেছে। না, এখন উঠে কাজ নেই, ঘুমোনোর চেষ্টা করা যাক। কৃষ্ণকুমার কিন্তু তখনও খেয়াল করেনি তার ঠাকুর ঘরের শিবলিঙ্গ থেকে হালকা আলোর জ্যোতি বের হচ্ছে। সেটা ছড়িয়ে পড়েছে গোটা ঘরের মধ্যে। দূর থেকে যেন ভেসে আসছে সেই চিরাচরিত ওম ধ্বনি। সকালে উঠেই আর সময় নষ্ট করেনি কৃষ্ণকুমার। সারা আলমারির সমস্ত জিনিস সে নামিয়ে ফেলেছে, কিন্তু কিছুতেই কিছু সুরাহা করতে পারছে না। কোন ভেষজ কাজে রক্তবীজ লাগে আগে সেটা জানা দরকার। তার দাদু উমাশঙ্কর অনেক গাছগাছড়ার কথা জানতেন ঠিকই, আলমারি ভর্তি কাগজ আর নথি তারই প্রমাণ দিচ্ছে। শেষমেশ আলমারির একদম নিচের একটা জংধরা ড্রয়ারে একটা বহু পুরনো সুতো বাঁধা খাতা পেল কৃষ্ণকুমার। খাতাটার একটা দিক উইয়ে নষ্ট করে ফেলেছে। যতটুকু লেখা বেঁচে আছে সেটাও বেশ অস্পষ্ট, অনেকটা প্রাচীন কোনো লিপি বা হরফের মতো, কিছুটা খাপছাড়া। আর তাছাড়া এই হাতের লেখা তো তার দাদুর নয়, সে ভালো করেই চিনতে পারছে। ভাষাটা কিছু কিছু জায়গায় বাংলার সাথে মিল, আবার কিছু জায়গায় অন্যরকম হরফের আকারে বা বিভিন্ন ছবি বসিয়ে। না, ঠিক ছবি নয়, চিহ্ন। একটা জায়গায় একটা বিরাট বড় গাছের ছবি, গাছের গোড়ায় একটা শিবলিঙ্গ, তার সামনে একটা বলিষ্ঠ অবয়বের মূর্তি, আর সামনে বিরাট এক ত্রিশূল গাঁথা রয়েছে মাটিতে। চারপাশটা আবছায়া কুয়াশায় ঢাকা, আর তার মাঝখান থেকে অত্যন্ত অস্পষ্ট 7টা অবয়বের মুখ ভেসে উঠেছে। নিচে বাংলাতে লেখা রক্তবীজ। আগেরবার যে কাগজটা সে পেয়েছিল তাতে সেরকম কিছু লেখা ছিল না, কিন্তু এটাতে অনেক কিছুই লেখা আছে দেখছে। তবে ভাষাটা চেনা যাচ্ছে না, যদিও সে নিজেও বুঝতে পারছে না সে ভাষাতে রক্তবীজ নিয়ে কিছু লেখা আছে নাকি অন্য কিছু নিয়ে। তবে তার মন বলছে এটা রক্তবীজের জন্যই লেখা। এর মধ্যেই লুকিয়ে আছে রক্তবীজের আসল রহস্য, আসল গন্তব্য। তবে কি নাগাল্যান্ড কি একবার খোঁজ করবে সেই গাছের? কিছুই তো আগের কাগজে বলা নেই, আর এতে লেখা থাকলেও বোঝারও কোনো উপায় নেই। ইন্টারনেট ঘেটেও সেই ভাষা উদ্ধার করা গেল না। এমন সময় ফোনটা বেজে উঠল কৃষ্ণকুমারের। অমিতরাজ আগরওয়াল ফোন করেছে। কি বলবে সে এখন? কি খবর কৃষ্ণকুমার বাবু, ভুলে গেলেন নাকি? না না, আমি আসলে আপনার কাজই করছিলাম। এখনো ওয়েট করছেন কেন? যা পেয়েছেন সব নিয়ে চলে আসুন। আসবো, আগে একটু ভালো করে দেখে নি। ভুলে যদি অন্য কোনো কাগজ নিয়ে যাই তাহলে তো আর হবে না। ঠিক
ঠিক আছে, তব 10 দিন সময় দিলাম, তারপর নয় আমি চলে আসবো। ছাড়লাম আজকে। কি মাত্র 10 দিন? 10 দিনের মধ্যেই ভাষা উদ্ধার করতে হবে? হাতে তো একদমই বেশি সময় নেই। একবার খুব জানতে ইচ্ছা করছে কি হয় এই রক্তবীজ দিয়ে। এই বীজ উদ্ধারের পন্থা এত গোপনীয়তাই বা রাখার মানে কি? অমিতরা যে কিনা আগেও চেষ্টা করেছে, এখনো পর্যন্ত এই রক্তবীজের মায়া কাটাতে পারেনি। না, রহস্য যেন ক্রমেই জট পাকাতে শুরু করেছে। কৃষ্ণকুমার যেন ধীরে ধীরে আন্দাজ করতে পারছে এই রক্তবীজের মায়াজাল এত সহজে ছাড়বার নয়। বাড়ির পিছন দিকে একটা হাইড আউটে বসে চোখে মোটা কাচের চশমা লাগিয়ে কি যেন একটা পর্যবেক্ষণ করছিলেন অমলবাবু। ইতিহাসের প্রসিদ্ধ প্রফেসর তিনি। ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে দলের সাথে অনেকদিন ধরেই জড়িত। দেশ বিদেশ ঘোরাঘুরির সুবাদে বেশ কয়েকটি ভাষা জানেন। ঘরের চারপাশে ছড়ানো বিভিন্ন অমূল্য ও দুষ্প্রাপ্য বই দেখলেই তার জ্ঞানের পরিধি সম্পর্কে সহজেই আন্দাজ করা যায়। বুকশেলফ থেকে একটা মোটা টিবেটান পুঁথির মতো বই নামিয়ে এনে খানিকক্ষণ পর্যবেক্ষণ করে অমলবাবু বললেন, এই ভাষা তো আগে দেখিনি, তবে লাসা তিব্বতের সাথে এর মিল আছে, কিন্তু একটু আলাদা। কি লেখা আছে একটু বলা যাবে কি বাংলা করে, মানে এই জায়গাটাতে? রাইট, কি লেখা আছে দাঁড়া দেখি ভালো করে। খাতাটার ছেঁড়া অংশটার ঠিক ওপরে গাছের ছবি দেখিয়ে জিজ্ঞেস করল কৃষ্ণকুমার। বাবার বন্ধু হবার সুবাদে এটুকু আবদার সে করতেই পারে। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, এই ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে যার সৃষ্টি, তার দান আমরা রাখি তারই গৃহের অঙ্গনে সযত্নে। এটাই পড়তে পারলাম, বাকি বাকি বোঝা যাচ্ছে না। এটা আবার কি? আরে আরে শিব, শঙ্কর। শিবকে আদিনাথ বলে, যার সৃষ্টি হয়েছে ব্রহ্মাণ্ডের আগেই, যার শুরু নেই শেষ নেই। এখানে একটা শিবলিঙ্গ আঁকা, তার মানে শিবকেই বলা হচ্ছে। এর বেশি আমি আর বুঝতে পারছি না, যা মনে হলো তাই বললাম। না, এখানেও কোনো আশার আলো দেখা গেল না। এটুকু জিনিস তো কৃষ্ণকুমার নিজেই আগে আন্দাজ করেছিল, শুধু ভাষাটা উদ্ধার করতে পারেন। বোঝা গেল তার বাবার এই বন্ধুটির দ্বারা বেশি কিছু জানা যাবে না। অগত্যা বেরিয়ে আসে কৃষ্ণকুমার। আর ভালো লাগছে না, অনেক হয়েছে। বহুকাল ধরে এসব দুর্বোধ্য কাগজ পুঁথিপত্র জমিয়ে তার দাদু যে কোন মহাপুরুষটা উদ্ধার করেছিলেন সেটাই এখন তার কাছে বড় প্রশ্ন। আর জানার কোনো দরকার নেই। এই খাতা আর কাগজের জঞ্জাল সে অমিতরাজকে দিয়ে টাকা নিয়ে বাঁচুক। দাদুর সব উদ্ভট কাজকর্ম, সারা জীবন তো অদ্ভুত সব জিনিসপত্রের পেছনে দৌড়ে গেলেন। সংসারে সচ্ছলতার কতই বা চিন্তা করেছে। যাকে এবার নিজের কাজে মন দেওয়া যাক। বিপদে পড়ে গেলাম কৃষ্ণকুমার বাবু। এ লেখা তো কিছু বোঝা যাচ্ছে না। আমি সব জায়গায় খুঁজেছি, যা পেয়েছি আপনাকে এনে দিয়েছি, আপনি নিজে এসেও দেখতে পারেন। অমিতরাজ আগরওয়ালকে সবকিছু হ্যান্ড ওভার করার পর কৃষ্ণকুমার ভেবেছিল কিছুটা চিন্তামুক্ত হয়েছে সে। তাকে আর কষ্ট করে ওই সমস্ত পুঁথির মানে উদ্ধার করতে হবে না, পরন্তু টাকাটাও হাতে এসে যাচ্ছে। কিন্তু তারই ইচ্ছায় জল ঢেলে সকাল সকালই ফোন করেছেন অমিতরাজ। পুঁথির মধ্যে রক্তবীজের সঠিক হদিশ বোঝা না গেলেও এটুকু বোঝা যাচ্ছে সেটা নাগাল্যান্ডের আশেপাশে কোথাও আছে, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা উল্লেখ করা নেই। এই রক্তবীজ যে কোনো মতেই হাতছাড়া করতে পারবে না, এর কারণটা কিন্তু কৃষ্ণকুমারের কাছে এখনও অজানা। তার দরকার নেই, কিন্তু নাগাল্যান্ডের কোন জায়গায় যাব? অনেক জঙ্গল আছে, খুঁজবোটা কোথায়? তা আমি কিভাবে জানবো? আপনি কাগজ চেয়েছিলেন, আমি আপনাকে কাগজ দিয়ে দিয়েছি, এবার আপনি আমাকে টাকাটা দিয়ে দিন। আরে আমি কিছু বুঝলে তব না আপনাকে টাকাটা দেব। এটা তো কথা হয়নি। তাহলে আপনি এসে কি সব লেখা আছে তা বলে দিন, আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। ফোন কেটে গেল।
একই ঝামেলা, আর 1 মাসের মধ্যে 50 লক্ষ টাকা শোধ করতে হবে। সবকিছু নিয়ে এখনো টাকা দেবে না বলছে অমিতরাজ। এবার কি করা যাবে? কি করে শোধ করবে এতগুলো টাকা? ঈশ্বরে খুব যে ভক্তি বিশ্বাস আছে সেটাও নয়, তবুও বাধ্য হয়েই স্মরণ করলেন তার কুলদেবতা আদিদেবকে। তখন প্রায় মধ্যরাত। দু চোখের পাতা এক করতে পারছে না কৃষ্ণকুমার। শেষ চেষ্টা করেও কোনো লাভ হলো না দেখছি। হাতে একটা হুইস্কির গ্লাস নিয়ে পায়চারি করছেন। আকাশে তখন মেঘের আনাগোনা না হলেও চারপাশে কেমন যেন একটা গুমোট ভাব। হাওয়া বইছে আস্তে আস্তে। নেশার ঘোরে হাঁটতে হাঁটতে হঠাৎ তার নজর গেল বাড়ির বাগানের দিকে। একটা আলোর বিন্দু না? হ্যাঁ, তাই তো, ঠিক যেন শূন্যে ভেসে বেড়াচ্ছে আলোর বিন্দুটা। খুব ভালো করে নজর করতেই ক্রমাগত এগিয়ে আসছে সেটা। আর থাকতে না পেরে কৃষ্ণকুমারও এগিয়ে যায় বাগানের দিকে। আলোটা কিন্তু একটা জায়গা জুড়ে ঘুরে চলেছে। প্রথমে জোনাকি ভেবে ভুল হলেও পরে কাছে যেতেই বোঝা গেল একটা উজ্জ্বল আলোর বলয়। আরও কাছে যেতে হবে, ঠিক করে বুঝতে পারছে না। কখন যে হাওয়ার তীব্রতা বেড়ে গেছে তা তার খেয়াল নেই। মেঘের গর্জন হলো হঠাৎ। বিদ্যুতের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে গেল। আরও কাছে যেতেই চমকে ওঠে কৃষ্ণকুমার। এটা কি? ত্রিশূল। একটা বজ্রসম আলোর স্ফুলিঙ্গ বের হচ্ছে তার ত্রিফলা থেকে, আর সেটাই একটা বলয়ের সৃষ্টি করেছে। তাকিয়ে থাকতে পারছে না কৃষ্ণকুমার। ছোট্ট ত্রিশূলটা থেকে ঠিকরে বেরোচ্ছে আলো। দূর থেকে ভেসে আসছে সেই চিরাচরিত মহাদেবের স্তব, ওম মন্ত্র। হঠাৎ একটা মেঘের গর্জন। নেশার ঘরে মাটিতে পড়ে জ্ঞান হারালো কৃষ্ণকুমার। সকালে যখন ঘুম ভাঙল তখন অবাকই হলো কৃষ্ণকুমার। সে বাগানে পড়ে আছে, আর তার সারা গায়ে বেলপাতা ছড়ানো। বেলগাছ তো তার বাড়িতেই নেই, কোথা থেকে এলো আর মাথা ঠিক রাখতে পারছে না কৃষ্ণকুমার। কাল রাত থেকে যা চলছে, একে টাকা নেই, তার উপর কোর্টের নোটিশ, আর তার সাথে কালকের ওই আলোর বলয়। সবকিছুই যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। অনেক হলো, আর নয়। ফ্যাক্টরি যাক, বাড়ি যাক, সব বেচে শুধু নিজে বাঁচতে পারলেই হলো। সেরকম হলে কোথাও একটা ছোট চাকরি জোগাড় করে নেওয়া যাবে ক্ষণ। এসব তার আর পোষাচ্ছে না। উঠে বাড়িতে ঢুকতে গিয়ে অবাক। একদম দরজার বাইরে কয়েকটা ছোট তাম্রপত্র পড়ে আছে। খুলে দেখে সবকটা পাতায় একটা বেলপাতার ছবি। এ আবার কি? কিছু পাতা উল্টানোর পর একটা পাতায় বাংলায় লেখা, ঠাকুর ঘরে তাকের উপর, ওখানেই আছে। কে রেখে গেল এটা? এতদিন সে পায়নি। কৌতূহল আর চেপে রাখতে না পেরে দৌড়লো ঘরের দিকে। ঠাকুরের সিংহাসনের ঠিক ওপরে অনেক কিছু আছে। ক্ষণিক ঘেটে বেরোলো একটা ছোট প্লাস্টিকে জড়ানো অনেক পুরনো ছোট আকারের হরিতকির মতো পাতা, আর একটা পেতলের বেলপাতা। অনেকটা বাইরে পাওয়া যায় সেই তাম্রপত্রের মতোই। তাতে খোদাই করে লেখা, তিব্বতে আছে ঠাকুরের ফল, আমি পেয়েছি। ফল? ঠাকুরের ফল তিব্বতে? মানে কোথায়? মনেস্ট্রি আছে সেখানে? বুদ্ধের কোনো কিছু? না, এভাবে বোঝা যাবে না। তিব্বত কিভাবে যাবে? কি হচ্ছে এসব? এসব 7-5 ভাবতে ভাবতে তার চোখ পড়ল ঠাকুর ঘরে রাখা শিবলিঙ্গের উপর। কি অদ্ভুত! তার দাদু অমরনাথ থেকে এনেছিল এটা। বলেছিল অমরনাথ যাওয়ার পথে বৃষ্টি হচ্ছিল। একে ঠান্ডা, তার সাথে বৃষ্টি। এক ছোট্ট তাঁবুতে আশ্রয় নিয়ে আমরা। তখন ওই তাঁবুতে থাকা এক নাগা সন্ন্যাসী এই শিবলিঙ্গ আমার হাতে দেয়। খুবই জাগ্রত এই শিবলিঙ্গ। দাদু বলতো কোনো বিপদে পড়লে শিবকে ডাকবি। ব্যবসাদার মানুষ, এইসব নিয়ে ভাবেইনি কোনোদিন। কিন্তু সত্যি, দাদু, বড় দাদা, এরা তো সবাই এই নিয়ে থেকেছে। আজ যে বিপদে কৃষ্ণকুমার পড়েছে, এতে কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। তাহলে কি কাল রাতের অন্ধকারে যেটা দেখেছিল, আর তারপর গায়ে বেলপাতা, একটু হলেও অদ্ভুত লাগছিল তার।
সত্যি কি উনি আছেন? চোখ বন্ধ করে শুধু মহাদেবের চিন্তাই করে দেখা যাক। ধ্যান করা তার আসে না। তার দাদুর ঠাকুর ঘরে বসে শুধু চোখ বুজে আছে সে। একটা পর্বত বরফে ঢাকা জায়গা, একটা বহু প্রাচীন মন্দির, একটা লোক, বলিষ্ঠ চেহারা, দাড়ি গোপে ভর্তি মুখ, পাশে রাখা একটা কুঠার, সামনে বিরাট এক ত্রিশূল আর একটা ছোট্ট গাছ। ভয়ে চোখ খুলে ফেলল কৃষ্ণকুমার। এসব কি দেখছে সে? না না, এগুলো সব মনের ভুল, এগুলো সত্যি নয়। না, ভালো করে ধ্যান লাগাতে হবে। আবার চেষ্টা করে কৃষ্ণকুমার। একটা খাদের ধারে একটা গাড়ি ঝুলন্ত অবস্থায়, চারিদিকে চিৎকার চেঁচামেচি, একটা বয়স্ক লোক নিথরভাবে দাঁড়িয়ে, আর একটা গাড়ি ধাক্কা মেরে তীব্র বেগে ছুটে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এ কি? গাড়ির ভেতরের লোকটার মুখ তো অবিকল অমিত রাজের মতো। তার মানে চোখ খুলে তাকালো কৃষ্ণকুমার। এখন তার কাছে সব কিছু পরিষ্কার। ঈশ্বর, এটা সে কি করছিল? তার বাবা মারা গেল যাদের জন্য, তাদেরকেই দিচ্ছিল সে গোপন রহস্যের হদিশ। একবার ভাবিনি সেই লোকটার কথা যে তার নিজের সন্তানের মৃতদেহ দেখেছে। হ্যাঁ, এই সেই অমিত রাজ যে কৃষ্ণকুমারের বাবাকে অ্যাক্সিডেন্টের আড়ালে হত্যা করেছিল। উমাশঙ্কর কোনোদিনও চাননি যে তিনি মানব সভ্যতার অকল্যাণের জন্য কোনো জিনিস বানাবেন। আর এই রক্তবীজ নিয়ে অমিত রাজ তাই করতে চেয়েছিল। এটা কোনো সাধারণ মাদক নয়, এমন এক মাদক যার দাম আকাশ ছোঁয়া। আর এই ফল পাওয়া যায় শুধুমাত্র একটি জায়গায়, যেখানে যাওয়া দুঃসাধ্য, দুর্গম। সেটা কোনো নাগাল্যান্ড নয় অন্য কোনো জনপদ। সেটা আছে তিব্বতের কৈলাসের কাছে। এটা মহাকালের ফল। এই ফল যার কথা কেউ জানে না, কোথায় আছে তারও কিন্তু হদিশ কারোর কাছে নেই। জানি শুধু একজন, যাকে স্পষ্ট দেখা গেল না। কে সে? আর দেরি নয়। নাগাল্যান্ডের সব জায়গায় বিবরণ শুধু মানুষকে বিভ্রান্ত করার জন্য ছিল। আসল জিনিস তো কৈলাসে, তিব্বত যেতে হবে যে করেই হোক। রক্তবীজকে রক্ষা করতেই হবে, কেউ যেন সেটার সন্ধান না পায়। ঘন কুয়াশায় এক সাধু দাঁড়িয়ে, পরনে কোনো কাপড় নেই। ঠান্ডা প্রায় মাইনাসের পারদ চড়ছে। আজকে স্নান করে মহাকালের পুজো করতে হবে। 1 বছর দীর্ঘ সাধনার পর আজ কৈলাসের মানব সরোবরে স্নান সেরে তিনি পুজো করবেন কৈলাসের সামনে। এই দেহ ত্যাগের সময় উপস্থিত। এটাই মহাকালের কাছে শেষ পুজো। কিন্তু কিছুদিন ধরেই মনটা একটু অদ্ভুত আচরণ করছে। বারবার মনে পড়ছে কুম্ভ মেলায় পাওয়া ওই ছেলেটার কথা। ব্রহ্মানন্দ নাম ছিল। অনেক সেবা করেছিল তার সেই ছেলেটি। খুব গুণ ছিল ছেলেটির, তাই অনেক গুপ্ত বিদ্যা তাকে শেখান তিনি। খুব সহজেই আয়ত্ত করেছিল সেসব। তার কোনো জ্ঞান মানব কল্যাণে আসেনি, তাই ওই ছেলেটির সাহায্যে কিছুটা মানব কল্যাণে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। এমনকি রক্তবীজ যার কথা কেউ জানে না সেটাও তাকে বলেছিলেন। কিন্তু কেন সেই ছেলেটির কথা মনে পড়ছে? চোখ তুলে তাকালেন সাধু। একটু দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে মহাদেব। কৈলাসের দিকে তাকালেই মনে হয় মহাদেব দাঁড়িয়ে আছে। তার সেই জটা থেকে ঝরে পড়ছে বরফের কণা। কি অদ্ভুত দৃশ্য! যতবার দেখেন তিনি মন ভরে যায়। মনে হয় এই নাগা সন্ন্যাসীর জীবন সার্থক। কিন্তু কেন যেন আজ মন তার বসে নেই। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। চোখ বন্ধ করে ধ্যানে বসলেন সন্ন্যাসী। লোভের পেছনে যেতে যেতে মানুষ তার সত্তা হারিয়ে ফেলে, আর সেই লোভ মানুষকে মরণের কাছে নিয়ে যায়। এটাই কালের নিয়ম। যাকে নিজের জ্ঞান দিয়ে মানব কল্যাণে পাঠিয়েছিলেন, আজ তারই বংশ প্রদীপ বিপদে। সেই অর্থের লোভ। চোখ খুললেন সন্ন্যাসী। এটাই তার শেষ যুদ্ধ। কিছু লোক আসছে রক্তবীজের খোঁজে, তাদেরকে আটকাতেই হবে। মহাকালের ভৈরবের ফল, যার অধিকার কারণ নেই। এই ফল গ্রহণ করেই শিব শান্ত থাকেন।
মানবজাতিকে বিশ্বাস করে সেই ফল রক্ষার দায়িত্ব দিয়েছেন স্বয়ং অঘোরনাথ। ত্রিশূল তুললেন সন্ন্যাসী, আজই হবে শেষ লড়াই। পাশের একটা ছোট্ট গ্রামে আছে সেই গাছ। সেই গ্রাম মনুষ্য সমাজের চোখের আড়ালে, যার খোঁজ পাওয়া জাগতিক ক্ষেত্রে দুঃসাধ্য। সুদূর বিস্তৃত পর্বতমালা, বরফের চাদরে মোড়া সারা প্রকৃতি, সেই অতি দুর্গম স্থানে গ্রামটির অবস্থান। কথায় বলে একসময় ওই গ্রামে এসেছিলেন স্বয়ং আদি শঙ্করাচার্য। শিবরাত্রির দিন ওই গ্রামে এসে স্বয়ং ভৈরব নিয়ে যান তার ফল। আজকে ওই গ্রাম রক্ষার দায়িত্বে নিয়োজিত হয়েছেন সন্ন্যাসী। মহাদেব নিজেই দিয়েছেন সেই দায়িত্ব। চোখ বন্ধ করলেই দেখা যাচ্ছে তাকে, ঠিক যেন নীল সমুদ্রে উঠে আছে একটা সাদা বরফের পর্বতমালা। সুবিশাল মহাকাশ ঘিরে রয়েছে তার চূড়া। পরপর 8টি পর্বতের চূড়া থেকে অদ্ভুত জ্যোতি বের হচ্ছে। পর্বতের পাদদেশে প্রহরীর মতো দাঁড়িয়ে দৈত্যাকার এক ষাঁড়, আর তাকে ঘিরে অঘরীদের দল। সামনের বরফের স্তূপের মধ্যে থেকে নির্গত হচ্ছে একটা লাল আগুনের আভা। তিব্বত মালভূমি থেকে 22,000 ফুট উপরে অবস্থিত কৈলাস হিন্দু সম্প্রদায় ছাড়াও বৌদ্ধদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান। কৈলাস পর্বতের বেশিরভাগটাই এখনো পর্যন্ত রহস্যের অন্ধকারে ঘেরা। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই পর্বতের বেশিরভাগ অঞ্চলেই যাওয়া সম্ভব হয় না। কৈলাস পর্বতের পদতল পর্যন্ত যাওয়ার অনুমতি আছে। তিব্বতী লোককথা অনুযায়ী মিলারেপা নামে এক বৌদ্ধ সন্ন্যাসী একবার কৈলাস পর্বতের শীর্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ফিরে এসে তিনি সবাইকে সাবধান করে দেন যে ঈশ্বরের বাসস্থানে না যাওয়াই ভালো। তিব্বতী ভাষায় এর নাম গাঙ্গো রিনপোচে। ভোটে কোশি নদীর উপরে বন্ধুত্বের সেতু। এপারে নেপালের কোডারি, ওপারে চীনের ঝাংমো। নেপাল ও চীনের সরকারি দপ্তরে নিজের ভিসা আর পাসপোর্ট পরীক্ষা করানোর পর কৃষ্ণকুমার পা রাখল চীনের মাটিতে। চীনের সময় ভারতীয় সময় থেকে 2 ঘন্টা 20 মিনিট এগিয়ে। ঝাংমো অনেকটা সিমলার মতো। তিব্বতের শুরু এখান থেকেই। দিব্যি একটা হোটেলে বসে 1 কাপ চা অর্ডার করেছেন, অমনি কাঁধে একটা হাত এসে পড়ল। কৃষ্ণকুমারের পাশে এসে বসলেন অমিত রাজ আগরওয়াল। কি কৃষ্ণকুমার বাবু, একা একাই চলে এলেন এত দূরে? হ্যাঁ, আরে আমি তো আপনার সাথেই কাজ করতে চাইছিলাম। কি দরকার ছিল এত খরচ করার? আমার নিজের ট্রাভেল এজেন্সি আছে, সব ব্যবস্থা হয়ে যেত। আপনি আমার সাথে এমন করলেন। আরে আপনার পিছনে সব সময় আমার লোক থাকতো। আপনাকে এত সহজে ছাড়বো আমি? আপনি ভুল বুঝছেন আগরওয়ালজি। আমি এসেছি নিজের জন্য, আপনার জন্য নয়। আপনি তো খুনি। উমাশঙ্করকে নিজের সিদ্ধান্ত থেকে টলাতে না পেরে তার ছেলেকে হত্যা করেন। আমি পিতৃহারা হয়েছি ছেলে বয়সে আপনারই জন্য। একটা কথা মনে রাখবেন আগরওয়ালজি, ওপরে ঈশ্বর আছেন, তিনি সব দেখছেন। হিসাব কিন্তু হবে, আর তার হিসাবে টাকা থাকে না, থাকে পাপের প্রায়শ্চিত্ত। ওসব আপনাদের জ্ঞানী ব্যাপার সেপার। আমি ব্যবসাদার আছে, কাজ করলে ফল মেলে, বাস এটুকুই বুঝি। আপনাকে আমার খুব ভালো লাগে, তাই অফারটা ডাবল করলাম। 1 কোটি দেব আপনাকে। আপনি জানেন কোথায় আছে সেই রক্ত বীজ। নিয়ে চলুন আমাকে। না, একদমই না। আমার কোনো পিছুটা নেই আগরওয়ালজি যে আপনি আমাকে ব্ল্যাকমেল করতে বা ভয় দেখাতে পারেন। আমি ওখানে আপনাকে নিয়ে যেতে পারবো না। তাতে আপনার যা করার আছে করে নেন। আমি কি করবে? যা করার পুলিশই করবে। আমি আসি। বেরিয়ে গেলেন অমিত রাজ আগরওয়াল। তিনি এখন আর কাউকে পরোয়া করেন না। যে ভুল তিনি করতে যাচ্ছিলেন সেটার প্রায়শ্চিত্ত তিনি নিজেই করবেন। খুঁজে আনবেন সেই রক্তবীজ মানুষের মঙ্গলের জন্য। শান্ত মনে গরম চাটা বেশ উপভোগ করছিলেন কৃষ্ণকুমার। চারিদিকের মনোরম প্রকৃতি, দূরে তুষার ধবলা পাহাড়ে সূর্যের কিরণ যেন মায়া রাজ্যের সৃষ্টি করেছে। মেঘগুলো যেন এক একটা সেই মায়া রাজ্যের প্রহরী। সত্যি
আহারের এই রূপের কাছে কৃত্রিম যে কোনো সৌন্দর্য মূর্ছা যায়। কিন্তু হঠাৎ বাদ সাধল লোকাল পুলিশ। আপনি কৃষ্ণকুমার বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ। আমাদের সঙ্গে চলুন প্লিজ। কোথায়? আপনাকে আমাদের কাস্টম হাউসে যেতে হবে আপনার ব্যাগটাকে সাথে করে নিয়ে। আমাদের কাছে খবর আছে ওতে মাদক আছে। আর ইউ জোকিং? আমি একজন ট্যুরিস্ট। সরি স্যার, আপনি প্লিজ আমাদের সাথে চলুন। লুক, আই এম এ সিম্পল ট্যুরিস্ট। আই ডোন্ট নো হোয়াট অ্যাবাউট দিস ম্যাটার। অনেকভাবে বুঝিয়েও কোনো ফল পাচ্ছে না কৃষ্ণকুমার। জেরা কতক্ষণ চলবে কে জানে। তার ব্যাগে কিভাবে যে সাদা পাউডারের খাম এলো সে নিজেও জানে না। আর এখন বর্ডারের পাড়ে তাকে আটকে রাখা হয়েছে। হঠাৎই এক চেনা পরিচিত কণ্ঠস্বরে ঘোর কাটল কৃষ্ণকুমারের। বুঝতে পারলেন এসবের পেছনে মূল মাথাটা কার। আপনি কি কোনো বিপদে আছেন কৃষ্ণ কুমার বাবু? আমি হেল্প করবে? এরা কিন্তু ভালো লোক নয়। এই বিদেশ মুলুকে কোথায় পাঠিয়ে দেবে কে জানে। আর এখানে কিন্তু ড্রাগ যাদের কাছে পাওয়া যায় তাদের হাল খুব খারাপ করে দেয়। যদি বলেন তো আমি এদের সাথে কথা বলে কিছু মিটমাট করে নিতে পারি। আমার তো ট্রাভেল এজেন্সি আছে, সব ব্যবস্থা করা হয়, চিন্তা নেই। ও, এটা আপনারই কাজ? আমাকে এইভাবে বাগে আনতে চাইছেন? আপনার বেগে মাদক আছে স্যার, আর আপনি ভারতে নেই যে আপনাকে কেউ হেল্প করবে। লাকিলি আমি আছি। হেল্প লাগলে বলুন, আমি করতে রাজি আছি। আপনি যে কি সেটা আর বোঝাতে হবে না। ঠিক আছে, আমি নিয়ে যাব আপনাকে। এবার বের করুন আমাকে এখান থেকে। বাস এই তো। কেন এত আত্মত্যাগ বীরত্ব প্রদর্শন করেন? টাকার কাছে সব হয়। পাশে দাঁড়ানো লোকটাকে ইশারাতে কিছু বলল অমিত আগরওয়াল। লোকটাকে গিয়ে ওখানে পুলিশের একজনের সাথে কথা বলতে ব্যাগ থেকে সাদা পাউডারের মতো খামটা বের করে কৃষ্ণকুমারকে চলে যেতে বলল পুলিশের লোক। বাইরে এসে অমিত আগরওয়াল বলল, এবার চলুন, আমার লোক আছে আপনাকে ঠিক জায়গায় নিয়ে যাবে। আর এর জন্য আপনার সাথে যে টাকার কথা হয়েছিল সেটাও আপনি পাবেন। আপনার ওই পাপের টাকার আমার কোনো দরকার নেই। যে কাজ আপনি করছেন তার শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। দেখা যাবে। এবার কথা না বলে চলুন। গ্রামে আজ উৎসব হবে। প্রায় 30 বছর পর গ্রামে এসেছেন শিবের উপাসক পশুপতি। কিন্তু আজ তার মন ভালো নেই। তিনি জানেন যে যদি একবার কেউ এই গ্রামের সন্ধান পায় তাহলে এখানকার লোকেদের কতটা ক্ষতি হবে। কিছু লোক আসছে রক্তবীজের খোঁজে। তাদের কাছ থেকে রক্তবীজকে বাঁচানোই পশুপতির উদ্দেশ্য। তিনি সাহায্য চাইতেই পারতেন সেই অষ্টজ্যোতির্ধারীদের কাছে, কিন্তু না। মহাপ্রলয়ের আর নাকি বেশি দেরি নেই। তারা এখন অবতারের অপেক্ষায় ধ্যানে মগ্ন। আজ এই লড়াই তাকে একাই লড়তে হবে। সাথে আছেন শুধু মহাকাল কাল ভৈরব। গ্রামে এসে আগে শিবস্তোত্র পাঠ করলেন ছোট্ট গাছটার নিচে বসে। ছোট্ট একটা গাছ, তাতে আগুনের লাভার মতো ফল ধরেছে। কথায় বলে শ্রাবণ ত্রয়োদশীর দিন মহাদেব নিজেই এই ফল নিতে আসেন। সেই সময় গ্রামে কেউ থাকে না। গাছে 7 দিন আগে দেখা যায় সেই লাল আগুনের মতো ফল, যা ভাঙলে দেখা মিলে রক্তবীজের। আগেও এই জন্য এই গ্রামে দুষ্ট কালচক্রের হাত পড়েছিল, তখনও বাঁচিয়ে রাখতে হয়েছিল তাকে। আজ আবারও সেই সময় উপস্থিত। বরফের স্তূপ কেটে কেটে এগিয়ে চলেছে 2 বিশেষ যান, যার ভেতরে অমিতরাজ ও তার সাঙ্গপাঙ্গ এবং তাদের সাথে এক প্রকার বন্দী অবস্থায় কৃষ্ণকুমার। আশেপাশের শীতল ঠান্ডা প্রকৃতি যেন শরীরের পাঁজরকেও জমিয়ে ফেলছে মনে হচ্ছে। আকাশের অবস্থাও খুব একটা ভালো না। বেশি দেরি হলে তুষার ঝড়ের মুখোমুখি হতে হবে, তখন আর কেউ বাঁচবে না। ভূপৃষ্ঠ থেকে এখন তারা অনেকটাই উপরে। কৃষ্ণকুমার শুধু মনে মনে ভাবছে কোনোভাবেই যেন রক্তবীজ, এমনকি সেই আশ্চর্য গ্রামের সন্ধান যেন এরা কিছুতেই না পায়। নিজের জীবন চলে যাক, তাতে তার কোনো দুঃখ নেই, কিন্তু যে করেই হোক এদের আটকাতে হবে। হঠাৎ গাড়ি থেমে গেল। নেমে দাঁড়ালো অমিতরাজ। হাতে রাখা অদ্ভুত যন্ত্রটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। ওই তো দূরে অষ্টশৃঙ্গ দেখা যাচ্ছে, যার চূড়ায় যেন মহাবিশ্ব সমাহিত।
হঠাৎ হিমশীতল বাতাসের ঝাপটা গোটা শরীরটা কাঁপিয়ে দিল। মোটা কাপড়, চশমা, গ্লাভস পরা সত্ত্বেও মনে হচ্ছে কিছুই যেন এখানকার শীতলতাকে হার মানাতে পারবে না। এমন সময় মুখ খুলল অমিতরাজ। হিসেব মতো এখানেই আশেপাশেই রয়েছে সেই গ্রামের অস্তিত্ব। পেয়েছি। হ্যাঁ, এবার আমাকে আর কেউ আটকাতে পারবে না। এই মর্ত লোকের মহাশক্তিধর হব আমি। এই চলো সামনে। থামলে হবে না, আমাদের লক্ষ্যের খুব সামনেই পৌঁছে গেছি আমরা। দূরে কোথাও থেকে দুটো গাড়ি আসছে, দেখতে পাচ্ছেন পশুপতি। হাতের ত্রিশূলটা শক্ত করে ধরে এগিয়ে গেলেন সেই দিকে। সারা শরীর থেকে যেন ক্রোধের আগুন ঠিকরে বেরো হচ্ছে। কিছু দূরে গাড়ি দুটো এসে থামল। প্রায় 12 জন লোক একসাথে, একটা ছেলে তার হাত দুটো পিছনে বাঁধা। মুখের আতল অনেকটা ব্রহ্মানন্দের মতো। এটা কে? বজ্র গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন পশুপতি। আপনি কে? আমি পশুপতি। তোমরা এখানে কি করতে এসেছো? আমাদের ওই গ্রামে যাব, একটা কাজ আছে। ওখানে যাওয়া মানা। কি কাজ আছে? সেটা আপনাকে বলবার দরকার নেই। সরে যান আর আমাদের যেতে দিন। আগে বলো কি কাজ, তারপর যেতে দেব। এই, ওটাকে ধরে সরিয়ে দে। অমিত আগরওয়াল বলতেই দুজন এগিয়ে গেলেন সাধুর দিকে। পশুপতি মনে মনে জপ করলেন, देव्यराज सेव्यमान पावनांग्रि पंकजं बालयज्ञ सूत्रमिन्दु शेखरं कृपाकरं नारदादि योगी वृंद वंदितं दिगंबरं काशिकापुराधिनाथ काल भैरवं भजे। লোকটা এসে একটা হাত দিয়ে পশুপতিকে ছোঁয়ার চেষ্টা করতেই লোকটার গলা টিপে ধরলেন তিনি। একটা রুগ্ন সাধুর হাতে এত জোর হতে পারে হয়তো আন্দাজই করেনি লোকটা। এক লহমায় লোকটাকে উপরে তুলে আছাড় মেরে নিচে ফেলে দিল পশুপতি। পাশের লোকটা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল দৃশ্য দেখে। হাতের ত্রিশূলটা দিয়ে এক আঘাতে সেই লোকটা গিয়ে পড়ল কিছু দূরে। शूलटङ्कपाशदण्ड पाणिमादिकारणं श्यामकायमादिदेवमक्षरं निरामयं भीमविक्रमं प्रभुं विचित्रताण्डवप्रियं काशिकापुराधिनाथ कालभैरवं भजे। পশুপতির আওয়াজে গম গম করে উঠল চারিদিক। অমিত আগরওয়াল পিস্তল বের করে বলল, অনেক হয়েছে, সরে জানে বাড়ি, নইলে কিন্তু জানে মেরে দেব। আমাকে মারবি? আমাকে মারবি? ওরে, আমার আত্মা তো মহাকালের কাছে, শরীর যাবে তো কি, কিন্তু তোর কি হবে? তোর আত্মা তো আমি তোর শরীর থেকে ছিনিয়ে নেব। মুহূর্তের মধ্যেই গুলির শব্দ, সাথে আগুনের ঝলকানি। পশুপতির গায়ে গুলি লেগে সেখান থেকে রক্ত ঝরছে। আস্তে আস্তে মনে হচ্ছে চোখটা বন্ধ হয়ে আসছে। না, এখনো মৃত্যুর সময় আসেনি। তাকে রুখে দাঁড়াতেই হবে, তাকে বাঁচাতেই হবে সেই গ্রামকে আর রক্তবীজকে। মনে মনে স্মরণ করলেন আদিদেব স্বয়ম্ভূকে। আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন ত্রিশূল ধরে, কিন্তু পারছেন না। কে শখ মিটেছে নাকি আরো চাই? বন্দুকের গুলির কাছে সবাই নাতি স্বীকার করতে বাধ্য। আপনি তো কোন ছাড়। এখনো বলছি, ভালো চান তো সরে যান, নইলে এখানেই আপনার গল্প শেষ করে দেব। কেউ আপনার লাশটাকেও খুঁজে পাবে না। হঠাৎ যেন প্রকৃতি নিজের রূপ বদলাতে লাগলো। অন্ধকার নেমে এলো ধীরে ধীরে। গোটা আকাশটা যেন ঘন কালো মেঘে ঢেকে গেছে। সহস্র পিশাচের ক্রোধ যেন ফেটে পড়ছে বিশ্ব চলাচলের উপর। আশেপাশের বাতাস যেন ক্রমশ ভারী হয়ে এলো। পশুপতির ঠোঁটের কোণায় আস্তে আস্তে হাসির রেখা ফুটে উঠল। বুঝতে পারলেন তার ডাক শুনেছে সে। হাঁটু মুড়ে যজ্ঞের আকারে বসলেন। তুই
একটা তুচ্ছ প্রাণী। তোর এই বন্দুকের কাছে আমার মৃত্যু নেই রে। স্বয়ং দেবাদিদেবের যখন ইচ্ছে হবে তিনি তখন আমার মৃত্যু লিখে দেবেন। কি যেন বলছিলি না? এই বন্দুকের গুলির সামনে সবাই নতি স্বীকার করতে বাধ্য। পেছন ঘুরে দেখ, যে দাঁড়িয়ে আছে মনে হয় না সে তোর কথা বিশ্বাস করে। মুহূর্তের মধ্যে থম মেরে গেল অমিতরাজ। ভয়ে সবাই এক জায়গায় জড়ো হয়ে গেল গোল করে। একটা বিকট গর্জন। এই গর্জন কোনো প্রাণীর হতে পারে তা কেউ কল্পনাও করতে পারে না। ধীরে ধীরে চোখ ঘোরাতেই সকলের চক্ষু চরক গাছ। এক বিশালাকার মহিষ তাদের অনতি দূরে দাঁড়িয়ে। পিছনের অষ্টশৃঙ্গ থেকে বের হচ্ছে সেই দিব্যজ্যোতি। মহাজাগতিক সমস্ত শক্তি যেন সমাহিত এই দানবীয় মহিষের মধ্যে। তার শরীরের বিশালতায় ঢাকা পড়ে গেছে আকাশের এক প্রান্ত। সাদা ধবধবে তার শরীর, মাথাটা বিশাল বড়, চোখ থেকে ঠিকরে বেরোচ্ছে ক্রোধাগ্নি, আর ক্রমাগত রাগে ফুঁসছে এবং গর্জন করে চলেছে। মুহূর্তের মধ্যে তেড়ে এলো প্রাণীটা। বিশালাকার শিং দিয়ে শূন্যে তুলে আছড়ে গুড়িয়ে দিল গাড়ি দুটো, যেন তার কাছে ছোট ছোট খেলনা। অমিতরাজের নির্দেশে একজন তাক করে গুলি চালালেও কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের খাদে তার শেষ চিৎকার ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। কৃষ্ণকুমার এই দৃশ্য দেখে হতভম্ব। এটা কি? সে যা ভাবছে তাই কি? যদি তাই হয় তাহলে ওই দিব্য পুরুষ আহ্বান করেছে এমন এক শক্তি যে কিনা স্বয়ম্ভূর আজ্ঞাবহ। বুঝতে বাকি রইল না সে কে। এদিকে হাসছেন পশুপতি, আর থাকতে না পেরে রেগে এবার তার পায়ে গুলি চালালো অমিতরাজ। তাতেও কিচ্ছু হলো না। হেসেই চলেছেন পশুপতি, আর সেই অট্ট হাসির আওয়াজ গম গম করছে চারিদিক। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না কৃষ্ণকুমার। এ কি দেখছে সে? দিব্য পুরুষটির শরীরে আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। তার শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে এক দিব্য জ্যোতি, যেন কোনো শক্তি তাকে রক্ষা করে চলেছে। পশুপতি সেই অট্ট হাসি হাসতে হাসতেই তার ত্রিশূল তুলে ধরল ওপরে, আর ঠিক তার পেছনের দিকে দেখা গেল একটা বিরাট অবয়ব। চারিদিক থেকে যেন হঠাৎ ঝড় উঠল, সাথে মেঘের গর্জন। প্রকৃতির প্রলয় নৃত্য শুরু হয়ে গেছে। অশুভের বিনাশে শুভর রক্ষায় স্বয়ম্ভূ যেন তার শক্তি নিক্ষেপ করেছেন অলক্ষ্যে। বাকিরা সবাই হাওয়ার গতিতে এখানে সেখানে পড়ে আছে। পশুপতি ছুড়লেন তার ত্রিশূল। চোখের নিমেষে কৃষ্ণকুমার ছাড়া বাকি সবার শরীর ভেদ করে গেল সেই ত্রিশূল। কৃষ্ণকুমার দেখল তার কিছু দূরেই দাঁড়িয়ে আছে পশুপতি, আর তার পিছনে সেই অবয়ব মহাকালের রূপ নিচ্ছে ধীরে ধীরে। নীল আলো যেন ঠিকরে বেরোচ্ছে সেখান থেকে। সেই অবয়বের জ্বলন্ত চক্ষু যেন আগুনের ভাটা। আর তাকিয়ে থাকতে পারল না কৃষ্ণকুমার। মহাশক্তির তেজ সহ্য করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তার চেতনা তাকে সঙ্গ দিল না। মুহূর্তেই জ্ঞান হারালো সে। অমিতরাজ তখনও হার মানবে না। কোনো রকমে বরফের স্তূপ আঁকড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে হুঙ্কার দিল, না না, কিছুতেই আমরা ফিরে যাব না। ও রক্ত বীজ আমার চাই। আমি সেটা যে কোনো উপায়ে নিয়েই ছাড়ব। এই বলে শেষ গুলিটা পশুপতির দিকে তাক করে চালাতেই সে বিশালাকার অবয়বের চক্ষু থেকে এক আগুনের তেজ বেরিয়ে চলে গেল তার শরীর ভেদ করে। ঝলসে গেল সারা দেহটা। শীতল হাওয়ার ঝাপটায় খাদের অতলে পড়ে গেল সেটা। মানুষের লোভ লালসার যেন একটা অধ্যায় মহাশক্তির তেজের কাছে হাওয়ায় মিশে গেল মুহূর্তের মধ্যে। ঝড় থামতেই রক্তাক্ত শরীর নিয়ে ওই অবয়বের দিকে তাকালেন পশুপতি। বুঝতে পারলেন তার সময় শেষ হয়ে এসেছে। চারিদিক থেকে শোনা যাচ্ছে শঙ্খধ্বনি। অবশেষে মহাকালের সাথে মিলিত হবেন তিনি।
ধীরে ধীরে চোখ বুঝলেন। ওই তো একটা নীল আলো ক্রমশ এগিয়ে আসছে, আস্তে আস্তে তাকে তুলে নিয়ে গেল সুদূর কৈলাসের দিকে। দূর থেকে ভেসে আসছে দিব্যজ্যোতির আভা। মহাবিশ্বের আদি অনন্ত পরিসরে প্রত্যেকটি শক্তিবিন্দু অপেক্ষা করছে সেই রক্ষকের জন্য। ধীরে ধীরে বিলীন হয়ে গেল মহাশূন্যে। সেখানে শুধু পড়ে রইল কিছুক্ষণ আগের তাণ্ডবের প্রতিচ্ছবি, আর তার সাক্ষী স্বরূপ দিগন্ত বিস্তৃত তুষার ধবলা কৈলাস। বাতাসে তখনও ভাসছে পশুপতির গুরুগম্ভীর কণ্ঠস্বর। মুক্তি মুক্তিদায়কম প্রশস্ত চারু বিগ্রহম ভক্তবৎসলম স্থিতম সমস্ত লোক বিগ্রহম विनिक्वनन् मनोगहेमकिङ्किनीलसत्कटिं काशिकापुराधिनाथ कालभैरवं भजे। যখন কৃষ্ণকুমারের ঘুম ভাঙল তখন তার মাথাটা কেমন যেন ধরে আছে। বুঝতে পারছে না এই মুহূর্তে সে কোথায়। সূর্যকিরণ এসে পড়েছে গাছের ফাঁক দিয়ে একটা ছোট্ট তিব্বতী গ্রামে। কিছু লোক তাকে ঘিরে ধরে আছে, কিন্তু তাদের মুখে চরম এক প্রশান্তি, এক দৈবিক ভাব ফুটে উঠেছে যেন। কারা এরা? এই জায়গাটারই বা নাম কি? উত্তর তার কাছে নেই। অতি কষ্টে উঠে বসল সে। একজন এসে তাকে একটি পাত্রে গরম কিছু দিল, সেটি খেয়ে একটু সম্বিত ফিরল তার। মনে পড়ল আগের ঘটনা, কিন্তু সেই সাধু কে ছিলেন তিনি? যেখানে কৃষ্ণকুমার বসে আছে তার পাশেই ছোট জানলা দিয়ে একটা গাছ দেখা যাচ্ছে। গাছের পাশে একটা বড় ত্রিশূল মাটিতে পোতা। এটা তো সে আগেও দেখেছে মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো, এটা তো সেই সাধুর হাতে ছিল। আর ওই লোকটাকে ত্রিশূলের পাশে যে বসে আছে, এক মনে ধ্যান করে চলেছেন। বলিষ্ঠ দেহ, গলা ভর্তি রুদ্রাক্ষের মালা, মুখ ঢেকে গেছে দাড়ি গোফের জঙ্গলে। সারা শরীর থেকে যেন এক তেজ দ্যুতি বের হচ্ছে। তার পাশে রাখা এক বিশালাকার কুঠার, সেটাকে দেখে যেন মনে হচ্ছে বিশ্ব সংসারের বিনাশ সে এক পলকে করতে পারে। কে এই মহর্ষি? জানলার আরো কাছে গিয়ে বসল কৃষ্ণকুমার। ধীরে ধীরে দূর থেকে পরপর 7 জনের আবছা অবয়ব ভেসে আসছে। এনারা সকলে কারা? কৃষ্ণকুমারের মাথায় কিছুই ঢুকছে না। সন্ন্যাসীটি উঠলেন, প্রণাম করলেন ত্রিশূলটাকে। তারপর হাতে নিয়ে কৃষ্ণকুমারের জানলার দিকে তাকিয়ে সেই ত্রিশূল শূন্যে উত্থিত করে গুরুগম্ভীর কণ্ঠে গর্জন করে উঠলেন তিনি। জয় শিব শম্ভু। হ্যালো, প্রফেসর ধ্রুব স্পিকিং। হ্যালো প্রফেসর, আমি অরিত্রী বলছি। স্যার, একটা খারাপ খবর আছে। আজ সকালে আপনার বাড়িতে চুরি হয়ে গেছে। লোহার গ্রিল কেটে রেড বুক এবং আরও কিছু কাগজপত্র চুরি হয়েছে। আর তুমি এখন আমাকে বলছো এসব? তুমি জানো ওই রেড বুক চুরি যাওয়া মানে কি হতে পারে? সরি প্রফেসর, কিন্তু আপনি তো কোনোদিন রেড বুক সম্পর্কে কিছু বলেননি। কি আছে ওতে? কি আছে ওতে? হাজারো বছর ধরে হিমাঙ্কের প্রতিকূলতা সহ্য করে অমরত্বের সাধনারত গুরুকুলের শ্রেষ্ঠ, অস্ত্রবিদ্যায় পারদর্শী মহর্ষি ভার্গবের নানান তথ্য, আর সঙ্গে মৃত সঞ্জীবনী।